ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন নাই তারা এখনই গিয়ে জয়েন হন। ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বিয়ের ভারী লেহেঙ্গা আর ভেজা শরীরে বেলকনিতে ছিটে আসা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে ফ্লোরে বসে কান্না করছি। ভাগ্যের কি পরিহাস, কিছু না করি আজ সবার কাছে আমি অপরাধী। আর ওইদিকে আমার ডেভিল হাজবেন্ড পড়ে পড়ে ঘুমাচ্ছে বিছানায়। এই তো কিছু সময় আগের কথা, বিয়ের ঠিক কবুল বলার আগ মুহূর্তে আমার সামনে এসে দাঁড়ায় মাহির ভাইয়া, আর সাথে সাথে আমার গালে কষে একটা চর বসাই। আমি তো আহমকের মতো তাকিয়ে দেখে চলছিলাম, আসলে হচ্ছেটা কি এসব, মানে কি কি করলাম আমি আবার। এইসব ভাবছি তখনই মাহির ভাইয়া জোরে আমার গাল টিপে ধরে বলে, কি মনে ভেবেছিলি তুই আমি অন্য সবার মতো মুখ বুজে সব মেনে নিব? আমি মাহির অন্য সব ফালতু সস্তা কৃত্রিম প্রেমিকদের মতো না। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আদারার আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ভয়ের জন্য কাউকে বলতে পারিনি। আর এখন ও আমার বিয়ে করা স্ত্রী। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছেটা কি? মাহির ভাইয়াকে আমি পছন্দ করি জানি, আমি তাকে প্রপোজও করেছিলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমার বিয়ে, হঠাৎ এমন কেন করছে সে? আর আমাদের বিয়েই বা হলো কবে? এইসব ভাবছিলাম তখনই মা এসে আমার গালে আর একটা চড় বসিয়ে দেয়। বাবা তো মাথা নিচু করে আছে। আমার বাবা হলেন আমাদের গ্রামের চেয়ারম্যান, সম্মান জিনিসটা তার খুব প্রিয়। পরিবার বলতে মা, বাবা, আমি, চাচা, চাচি আর ইমরান ভাই। আমি কিছু বলতে চাইলে আমার মা বলেন, এর জন্য তুই এত ঢাকা যেতে চাইতি? আমি যদি জানতাম তুই এমন হবি, তাহলে তোকে জন্মের পর লবণ মুখে দিয়ে মেরে ফেলতাম। কিভাবে পারলি নিজের মা বাবাকে ধোকা দিয়ে বিয়ে করতে? একটু গায়ে বাঁচলো না তোর? একবার ভাবলি না তোর বাবার সম্মানের কথা? আম্মুর কথাগুলো শুনে মনে হচ্ছিল মরে যায়। মাহির ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ঠোঁটে তার পাকা হাসি। আমি বলি, আম্মু বিশ্বাস করো, আমাদের বিয়ে হয়নি, মিথ্যে বলছে উনি। আর আর তুমিই বলো আমরা কখন বিয়ে করব? মাহির ভাইয়া থাকে ঢাকায় আর আমি গ্রামে। আমার কথাটা বোঝার চেষ্টা করো আম্মু। তখনই মাহির ভাইয়া বলে, মামি, তুমি ওর কথা বিশ্বাস করবে না। কিছুদিন আগে গ্রীষ্মের ছুটিতে যখন আমাদের বাসায় বেড়াতে যাই, তখনই আমাদের বিয়ে হয়। আর এই দেখো বিয়ের রেজিস্ট্রি পেপার। আমি মুহূর্তেই চমকে গিয়েছিলাম। আমি সেটা হাতে নিয়ে দেখি সত্যি এটা একটা কাবিননামা, আর সেখানে আমার আর মাহির ভাইয়ার সাইন। এটা কিভাবে সম্ভব? পরক্ষণেই মনে পড়ে এটা তেমন কিছুই না আজকালকার জামানায়। আমি বলি, এটা মিথ্যে। বাবা, আম্মু বিশ্বাস করো, ভাইয়া তুই অন্তত আমাকে বিশ্বাস কর। তখন আমার চাচি বলে, আমি আগেই বলেছিলাম মাইয়া মানুষকে এত লাই দিতে নাই। শুনলেন না তো ভাইজান, দেখেছেন এখন? আমার চাচা বলে, চুপ করো তো। বরের বাবা আমার বাবার সামনে গিয়ে বলে, এভাবে আমাদের অপমান না করলেও পারতেন। চলো সবাই। বলেই সে আমার বর, মানে আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাদের সবাইকে নিয়ে চলে যায়। এতক্ষণে কানাকানি শুরু হয়ে গেছে। পাশের বাসার আন্টিরা একজন আরেকজনকে ফুসফুস করে কি কি বলছে। বাবা কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখনই মাহির ভাইয়া বলে, এর আগের বার আমাদের বিয়েটা হয়েছিল গোপনে, কিন্তু এবার আমি সেটা সবার সামনে করতে চাই। মামা মামি, তোমাদের সমস্যা আছে? বাবা চুপ। মা বলে, কি বলবো, কিছু বলার মুখ রেখেছে এ মেয়ে। আমি বারবার বলার পরেও কেউ আমার কথা বিশ্বাস করেনি। বারবার আমার কথা না শুনেই সবাই আমাকে দোষারোপ করেছে। আমার কিছু করার ছিল না। আমি বলেছিলাম আমি এই বিয়ে করব না। তখন আমার চাচি বলে, বিয়ে করবি না মানে? করেই তো ফেলেছিস। এখন আবার এত ন্যাকামি না করে কবুল বলে বিদায় হ। আমার বাবা উপরে চলে যান, সাথে আমার মাও জোর করে আমার বিয়েটা দেয়। আমার চাচা আর আমার চাচাতো ভাই ইমরান, আমি না চাওয়ার সত্ত্বেও বিয়েটা আমার করতে হয়। ইমরান আমার লাগেজটা নিয়ে মাহিরের গাড়িতে রেখে আসে। তারপর মাহির ভাইয়া আমাদের বাড়িতে এক মুহূর্ত দেরি না করে আমাকে টেনে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কেমন বিয়ে হলো আমার, কেউ একটু আসলো না আমাকে বিদায় দিতে। আমার নিজের মা বাবাও আমাকে বিশ্বাস করলো না। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। নিজেকে আর আটকে রাখতে না পেরে কেঁদেই দিলাম আমি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ি জানি না আমি। কিন্তু হঠাৎ করে ব্রেক করাতে আর সিট বেল্ট না বাঁধার কারণে মাথায় বেশ ব্যথা পাই, আর ঘুমও ভেঙে যায়। দেখি আমার ভাইদের বাসায় পৌঁছে গিয়েছে, কিন্তু এখন ভয় আঁকড়ে ধরেছে। যদি ফুপি আমাকে মেনে না নেয়, আগের মতো আদর না করে, যদি আমাকে বাসা থেকে বের করে দেয়।
মাহির ভাইয়া আমাকে ফেলে গাড়ির দরজা খুলে জোরে লাগিয়ে হাঁটতে লাগে। আমি তখন ঠায় বসেছিলাম সেখানে। মাহির ভাইয়া কিছু সময় পর আবার আমার কাছে ফিরে আসে আর দাঁত চেপে চেপে বলে, আপনি কি হেঁটে আসতে পারবেন নাকি হেলিকপ্টার পাঠাবো? আমি বললাম, কেন করলেন আমার সাথে এমন? মাহির ভাইয়া বলে, আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুই সুখে সংসার করবি? তোর জন্য আজ মায়া আমার কাছে নেই। আমি চমকে যাই মায়া আপুর কথা শুনে। আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে সে আমাকে ফুল বুঝেছে। সে আমাকে টেনে গাড়ি থেকে বের করে দেওয়ার চাচাকে বলে গাড়ি থেকে আমার লাগেজটা বের করে গাড়িটা রেখে আসতে। আমি তাকে কিছু বলতে চাইলে বলে, যদি আম্মুর সামনে ন্যাকামি করছিস খবর আছে। আমি যখন সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলাম, সামনে তাকিয়ে দেখি ফুপি, আমার শাশুড়ি মা, আমার ফুপাজান মানে আমার শ্বশুর আব্বা আর নিশু দাঁড়িয়ে, ফুপির হাতের বরণ ডালা। আমি তো অবাক। আমাকে দেখি ফুপি বলে, আমি জানতাম আমার ছেলে আমার ঘরের লক্ষ্মীকে ঠিকই নিয়ে আসবে। মাহির আমাকে সব বলেছে, আমাদের বললেই পারতি তোরা। আমি তো তোকে বরাবরই নিজের ঘরের ছেলের বউ করে আনতে চেয়েছিলাম। আমি কিছু বলতে যাব, তখন মাহির ভাইয়া বলে, আহ আম্মু বাদ দাও তো, কত দূর থেকে এসেছি, একটু বোঝার চেষ্টা করো। মাহির ভাইয়ার বাবা বলে, হ্যাঁ, মাহির ঠিকই বলেছে, ওদের আগে রেস্ট নিতে দাও। আদারার ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে মুখটা একেবারে শুকিয়ে আছে মেয়েটার। মাহির ভাইয়া বরাবরই ফুপির ফুপার সবার আদরে, কিন্তু তিনি যে এই আদরের এমন কিছু করবে তা আমার জানা ছিল না। কিন্তু একটা জিনিস, সেটা হলো মাহির ভাইয়ার চাচা চাচিকে দেখছি না। আর আমার বিয়েতে আমাদের সব আত্মীয় গেলেও ফুপিরা যায়নি। হঠাৎ করে মাহির ভাইয়ার আগমন ঘটে। কিছু সময় পর আমাকে নিশু মাহির ভাইয়ার রুমে নিয়ে আসে। অন্য সব 5টা ঘরের মতো না এটা। নিশু আমার লাগেজটা থেকে কাপড় চোপড় বের করে আলমারিতে গুছিয়ে রেখে একটু পর চলে যায়। রুমটা ফুল দিয়ে হালকা পাতলা সাজানো, কিন্তু আমার এইসব বিরক্ত লাগছে। তখনই ঘরে প্রবেশ করে মাহির ভাইয়া। আমি আর নিজের রাগটা দমিয়ে রাখতে পারলাম না, ছুটে গিয়ে চেপে ধরেছিলাম তার শার্টের কলার। কেন করলেন এমনটা আমার সাথে? কেন? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যার বদলে আপনি আমাকে আমার পরিবারের কাছ থেকে একটা খারাপ মেয়ে বানাতে 2বার ভাবলেন না? একটু লজ্জা করলো না আপনার? মাহির ভাইয়া এক ঝটকায় আমাকে ধাক্কাতে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে, তোর লজ্জা করলো না আমার আর মায়ার এত সুন্দর সম্পর্কটা নষ্ট করতে? তুই আমার থেকে আমার ভালোবাসার মানুষটা কেড়ে নিয়েছিস, তার বদলে আমি তোর আপন মানুষগুলোকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর যদি মাকে পাকনামি করে আগ বাড়িয়ে কিছু বলতে চাস, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি বললাম, আপনার ভুল হয়েছে, বিশ্বাস করুন আমি মায়াপুকে কিচ্ছু বলিনি। আমি তো আর কিছু বলতে যাবো, তখনই সে আমার 2 গাল জোরে চেপে ধরে বলে, আর বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না, নয়তো তোর এই মুখ আমি ভেঙে গুড়গুড় করে দিব। বলেই আমার হাত ধরে টানতে টানতে বেলকনিতে নিয়ে আসে আর আমাকে বেলকনিতেই রেখে দরজা লাগিয়ে চলে যায়। বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি ভাইয়াকে বলেছিলাম, মাহির ভাইয়া প্লিজ দরজাটা খুলো ভাইয়া, বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু না, সে আমাকে একা ফেলে চলে যায় আর লাইটটাও বন্ধ করে দিয়ে যায় বেলকনির। ভয়ে আর ঠান্ডায় থরথর করে কেঁপে যাচ্ছি। হঠাৎই খুব জোরে বিদ্যুৎ চমকায় আর ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু আমার সেই চিৎকার শোনার মতো কেউ নেই। টেবিলটা পড়ে পড়ে আরামসে ঘুমাচ্ছে। এত জলদি কেউ কিভাবে ঘুমাতে পারে? আর বাইরের আওয়াজ রুমেও প্রবেশ করে না। দেখতে দেখতে বৃষ্টি কমে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইছে। আর এই বাতাসের তীক্ষ্ণ ঠান্ডার কারণে শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছে। মাথা ব্যথাও খুব করছে। ধীরে ধীরে চোখ বুজে আসছে। যখন চোখ মেলি আমি তো অবাক। আমি রুমে আসলাম কখন? আমি তো বেলকনিতে ছিলাম। শরীরটাও কেমন ম্যাস ম্যাস করছে। গরমের কারণে মনে হচ্ছে ভেতরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আমার বাম পাশে তাকিয়ে দেখি মাহির ভাইয়া এখন তো আমার হাজব্যান্ড। আর যাই হোক, ভাইয়া বলা যাবে না, মানে মাহির আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার ডার্ক ব্ল্যাক কালারের শার্ট আর প্যান্ট, তার পাশেই তার কোট, মানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন। আমাকে উঠতে দেখেই সে ঝড়ের গতিতে ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, ভাবিস না তোকে দয়া করে বিছানায় নিয়ে আসছি, আম্মু ডাকতে আসছিল তাই। তোর মতো মেয়ের আমার মতো মাহিরে দোয়ার যোগ্য না। আর হ্যাঁ, এটা তোর বাবার বাসা না যে পড়ে পড়ে সকাল 11টা অবধি ঘুমাবি। যা নিচে গিয়ে নাস্তা বানা। মাহিরদের বাসায় অনেক সার্ভেন্ট আর রান্নাবান্না সব তারাই করে, কিন্তু তার বলা কথাগুলো আমার অনেক খারাপ লাগছে। নিয়ে আসলো কেন আমাকে? আমাকে এখানে আনতে বলেছিলাম। রেগে আমি বিছানা থেকে নেমে মাহিরের সামনে দাঁড়িয়ে বলি, আমি বলেছিলাম আমাকে এখানে আনতে। আর সাথে সাথে মাহির আমার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে আসে। আহ, আমার
লাগছে, ছাড়ুন আমাকে। মাহির আরো জোরে আমার চুলের মুঠি ধরে বলে, আমার সামনে এমন চোখ গরম দেখাবি না, যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ। বলেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিচে চলে যায়। কি করব আমি? কিসের জন্য এমন করছে মাহির? মাহির আমাকে ভুল বুঝেছে, আমি জানি। সে তো এমন না। আমি তো এই মাহিরকে চিনি না। আগের মাহির রাগী থাকলেও সবাইকে যথেষ্ট সম্মান করত, কিন্তু আজ এই মাহির তো। তখনই নিশু আসে রুমে। আমি নিশুকে দেখে চোখ মুছে তাড়াতাড়ি উঠে দাঁড়াই। নিশুর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো, সেম এজ সেম ক্লাস। নিশু আমাকে দেখে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন ফ্লোরে বসে বসে? আমি বলি, কই না তো, কিছু না। নিশু বলে, ভাইয়া বকেছে? ভাইয়ের সাথে চুপচাপ প্রেম করে এই বিয়েটাও করে ফেললি, আমাকে বললি না পর্যন্ত। তা না হলে বুঝলাম ভালোবেসে করেছিস, কিন্তু তুই আরেকটা বিয়েতে রাজি কি করে হলি? তাই ভাইয়ার রাগটা তোর ওপর ছাড়ছে। রাগ হওয়াটা কি স্বাভাবিক না? তুই বল। আমি কি বলবো বুঝতে পারলাম না, তাই চুপ করে থাকাটাই শ্রেয় মনে করলাম। আমাকে চুপ থাকতে দেখে নিশু বলে, আচ্ছা বাদ দে, নিচে চল খাবি। ভাইয়া তোর না খেয়ে বেরিয়ে পড়লো, কত করে বললাম, শুনলো না। আম্মু আর বাবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, তুই যা, আমি আসছি। আর শোন, আম্মু ফোন। নিশু আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আম্মু ফোন দিচ্ছি দেখে আসলাম, এখন জলদি নিচে আয়। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি ফুপি বসে আছে। আমাকে দেখে ফুপি বলে, আর মা, আয় বস। আমিও চুপচাপ বসে পড়লাম। আমি বরাবরই এমন, যত যাই হোক খাবারের সাথে রাগ দেখাই না। এক গ্লাস ফ্রেশ জুস আর একটা টোস্ট খেয়ে উঠে পড়লাম। ফুপা অফিসে চলে গেল সবাইকে বিদায় দিয়ে। ওইদিকে নিশু ভার্সিটির জন্য বেরিয়ে গেল। বাসায় আমি আর ফুপি আর কিছু সার্ভেন্ট। আমি ফুপির কাছে গিয়ে বলি, ফুপি আসলে। ফুপি বলে, দেখ, আমি এখন তোর ফুপি না, তোর বরের মা, মানে তোরও মা। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ফুপিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ফুপি মাহিরকে কত বিশ্বাস করে, যদি আমার মা বাবাও একটু বিশ্বাস করত। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ধুর পাগলি, কান্না করছিস কেন? আম্মু বাবা। আমাকে থামিয়ে ফুপি বলে, ভাইজানকে আমি চিনি, তার রাগ এত জলদি ভাঙবে না। সম্মানে আঘাত লেগেছে তার। ফোন করেছিলাম আমি, কেউ ধরেনি। সব সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু তুই আর মাহির কাজটা ঠিক করিসনি। আমি তো প্রথমে বেশ রাগ করেছিলাম, কিন্তু পরে ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে, তাহলে নিজের ঘরের বউকে নিজের কাছে নিয়ে আসাই ভালো। এই তোর শরীর গরম কেন দেখি? ফুপি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমি ভাবছি মাহিরের কথা, কত বড় খেলোয়াড় সে, কি দানটাই না চাললো। আমি ফুপিকে কিছু বলতে চেয়েও বললাম না। এখন চুপ থাকাটাই ভালো হবে হয়তো। অপরদিকে মাহির অফিসে না গিয়ে হসপিটালে গিয়েছে মায়াকে দেখতে। মায়ার সাথে মাহিরের পরিচয় হয় মাহিরের এক ফ্রেন্ডের জন্মদিনে, আর সেখান থেকে মাহির মায়ের উপর অনেক দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সেটা গড়িয়ে একটা সম্পর্কে পরিণত হয়ে যায়। কিন্তু কোনো একটা কারণে মায়া আজ হসপিটালে, আর এই কারণটা মাহির মনে করে আদারাকে। আদারা মায়ের থেকে সব দিক দিয়ে সুন্দর, যেমন উচ্চ লম্বা, তেমনি চলাফেরা, খুবই ভদ্র, একটু দুষ্টুও বটে। কিন্তু রাগটা তার অনেক, সহজে রাগে না, কিন্তু রাগলেই তার খবর আছে, যার উপর রেগেছে। আদারা বরাবরই মাহিরকে পছন্দ করে। মাহিরা যখন তাদের গ্রামের বাড়ি যেত, আদারা তাকে নিয়ে রোজ বিকালে ঘুরতে বের হতো। সময়ের সাথে মাহির আর আদারার মাঝে বন্ধুত্ব সুলভ সম্পর্কের সৃষ্টি হয়। মাহির আদারাকে বোনের চোখে দেখলেও আদরের মনে তখন নতুন নতুন ভালো লাগার ফুল ফুটতে থাকে। আদারাও ঢাকা আসতো প্রতি গ্রীষ্মের ছুটিতে, এসে তার ফুপা ফুপি নিশু আর মাহিরকে দেখে যেত। আদারা মনের দিক দিয়ে অনেক ভালো। আদারার ফুপা ফুপিও আদারাকে ভীষণ পছন্দ করত আর আদরও করত। মাহিরকে হসপিটালে ঢুকতে দেখে মায়ার মা দৌড়ে আসে, বলে, বাবা, মায়ের অবস্থা খুবই খারাপ, এখনই নাকি টাকা লাগবে ওষুধ কেনার জন্য। আমি এখন কি করব বাবা? মাহির বলে, আরে আন্টি, চিন্তা করবেন না, আমি আছি তো। কত টাকা লাগবে বলেন? আচ্ছা, আমি নিজে কিনে দিচ্ছি ওষুধ, ফার্মেসিতে চলেন। মায়ার মা বলে, না বাবা, তুমি মায়ের কাছে যাও, আমি ওষুধ নিয়ে আসছি। মাহির নিজের ওয়ালেট থেকে 1000 টাকার 6টা নোট বের করে দিয়ে মায়ার কেবিনের দিকে পা বাড়ালো। মায়াকে দেখার জন্য মনটা উৎসুক করছিল মাহিরের।
মাহির মায়ার কেবিনে গিয়ে দেখে মায়া চোখ বুজে নিথর হয়ে শুয়ে আছে। মাহির মায়ার কাছে গিয়ে বসে মায়ার হাত ধরে বলে, তোমার এই অবস্থা আর আমার থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ওকে অনেক শাস্তি পেতে হবে। তুমি জলদি সুস্থ হয়ে যাও মায়া। আর তখনই মাহিরের ফোনে একটা কল আসে। দেখে তার বাবা। মাহির মায়ার কেবিন থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ বাবা বলো। কোথায় তুমি? বাসা থেকেও জলদি বেরিয়েছিলে। তুমি এতটা কেয়ারলেস কীভাবে হতে পারো মাহির? আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে জাপানি ক্লায়েন্টদের সাথে, তুমি ভুলে গেছো? আজ প্রেজেন্টেশনও তুমি করবে বলেছিলে, তাই না? এক্সট্রিমলি সরি বাবা, আসলে বলেছিলাম না আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলে প্রতিদিন? যাই হোক, ইটস ওকে, তাড়াতাড়ি আসো। মাহিরের পিছু ফেরে না, তাকিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। মাহির বেরিয়ে যাওয়ার সাথে সাথে কেউ একজন দেওয়ালের পাশ থেকে বেরিয়ে আসে। ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। মাহিরকে চলে যেতে দেখে দেরি না করে তাড়াতাড়ি সে মায়ের কেবিনে ঢুকে যায়। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি খাবারের টেবিলে বসে বসে অপেক্ষা করছি মাহিরের। যত যাই হোক সে আমার স্বামী। সকালে ফুপি জোর করে মেডিসিন খাইয়ে দেয়, যার ফলে জ্বরটা আর আমাকে কাবু করতে সক্ষম হয়নি। কিন্তু ঠান্ডা লাগছে বেশ। বসন্তের শেষ প্রহর চলছে, সামনের সপ্তাহ থেকে ঠান্ডা শুরু। আর এই কারণটা জন্য ফুপিকে মিথ্যে বলতে পেরেছি। ফুপি জ্বর আসার কারণ জানতে চাইলে বলে মৌসুমের পরিবর্তনের ফলে এই অবস্থা। বাসায় থেকে একটা কল পর্যন্ত করেনি কেউ, ভাবতেই কান্না আসছে। এইসব ভাবছে তখনই কেউ কলিং বেল চাপে। মায়েরা হয়তো চলে এসেছে ভেবে ডোরটা ওপেন করি আর দেখি আদারা দরজা খুলে দেখে মাহিরের চাচা চাচি আর মাহিরের চাচাতো ভাই বোন আকাশ আর মিলি দাঁড়িয়ে আছে। আর তাদের পেছন থেকে দেখা যাচ্ছে মাহির আসছে, হয়তো গাড়ি পার্ক করে আসছে। আদারাকে দেখে মাহিরের চাচি মুচকি হাসি দিয়ে বলে, কি খবর আদারামণি? আদারা হালকা হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তখন মাহির পেছন থেকে বলে, বাসায় কি ঢুকতে দিবে নাকি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের? আদারা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর ওদের ভেতরে আসতে বলে। মাহিরের চাচাতো ভাই আকাশ আদারার দিকে এক পলক তাকিয়ে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। মাহিরের চাচির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই তারা সবাই তাকে দেখতে যায়। আর আজকে তারা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক, তাদের বাসায় আসার একটু পরই মাহিরও অফিস থেকে চলে আসে। মিলি আদারাকে জড়িয়ে ধরে বলে, আধারা আপুই, এবার তুমি আমার সাথে ঘুমাবা। তখনই মাহির বলে, আদারা এখন তো রাপু না ভাবি লাগে, এইসব বাদ দে। এইটা বল, নানা ভাইয়া কেমন আছে? ভাবি কথাটা শুনে মাহিরের চাচা চাচি সবাই অবাক। মিলির মাথা মনে হচ্ছে ঘুরছে। সবাই মাহিরের আর আদারার দিকে তাকিয়ে আছে, আর আদারা নিচের দিকে। মিলি বলে, না না, ভাইয়া ভালো আছে, কিন্তু তুমি আধারা আপুকে। বিয়ে করেছি, যাই হোক রাত হয়েছে, ঘুমা যা। মাহিরের চাচি বলে, কি বলছিস, কিভাবে? তখন মাহির তার মন গড়া সেই কাহিনী বলে। আদারা এবার রাগছে, কিন্তু রাগটা প্রকাশ করছে না। মাহিরের চাচা বলে, যা হয়েছে ভালোই হয়েছে একদিক দিয়ে, আদার একটা লক্ষ্মী মেয়ে। আকাশ ওদের কথা শুনে চলে যায়, আর মিলি হা হয়ে আছে। মাহিরও উঠে উপরে চলে যায়, আর আদারাও মাহিরের পিছন পিছন গিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার? এমন কেন করছেন আমার সাথে? মাহির নিচের টাইটা খুলতে খুলতে বলে, তুই অনেক ভালো নায়িকা হতে পারতি, অ্যাক্টিংটা অনেক পারিস। আদারা এবার রেগে গিয়ে মাহির গলার টাইটা অনেক টাইট করে লাগিয়ে দেয়, আর মাহির গলায় সেটা অনেক বাজেভাবে গেঁথে যায়। মাহিরের ব্যথাও লাগছে। আদারা ধাক্কা দিয়ে মাহিরকে বেডে ফেলে তার উপর উঠে বসে। টাইটা সেই আগের ন্যায় ধরে আদারা বলে, আমাকে কি মনে করেন আর 5টা মেয়ের মতো আমি মুখ বুজে সব সহ্য করব? কি করেছি আমি এখন বলবি, নয়তো জানে মেরে ফেলবো তোকে। মাহির আদারার থেকে নিজেকে ছাড়িয়ে আদারাকে নিচে ফেলে তার উপর ঝুঁকে বলে, আমার থেকে আমার মায়াকে কেড়ে নিয়েছিস। আদারা মাহিরকে ধাক্কা দিয়ে বলে, আমি কিছু করিনি আপনার মায়ের সাথে। মাহির বলে, তোর জন্য মায়ার এই অবস্থা। ওই দিন মায়াকে কিছু না বলতি, তাহলে আজ মায়া আমার সাথে থাকতো, হসপিটালে না। আদারা এইবার অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছায়। আদারা বলে, আমি কি করেছি? আপনার মায়ের উপর বাচ্চা লিয়েছি নাকি সাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কোনটা? মাহির চিৎকার করে বলে, ন্যাকামি করিস? তুই মায়াকে বলিসনি তোর আর আমার সম্পর্ক আছে? বলিসনি তোর আর আমার বিয়ে ঠিক? তোর এই কথাগুলো শুনে ও ভেঙে পড়ে,
তারপর ও একটা গাড়ির সামনে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় মায়া বেঁচে যায়। আদারা তো ভেবে কুল পাচ্ছে না সে কোনোদিন কবেই বা এগুলো বলল। আদারা বলে, আপনার ভুল হচ্ছে, আমি কিছুই বলিনি। তখনই মাহির কিছু বলতে যাবে, তখনই মাহিরের ফোনটা কান্না করে দেয়। মাহির সেটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। আজও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। মাহিরকে ব্যালকনিতে গিয়ে কথা বলতে দেখে আদারাও পিছন পিছন যায় আর ব্যালকনির দরজাটা লাগিয়ে দেয়, সাথে লাইটটাও অফ করে দেয়। মাহিরের পিএ মাহবুব কল দিয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে। মাহির কথা বলছিল, তখনই ব্যালকনির লাইটটা অফ হয়ে যায়। মাহিরের অন্ধকার জিনিসটাই বেশি ভালো লাগছে, তাই সেও কিচ্ছু বলল না। আর ওইদিকে আদারা টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে সে কিভাবে নিজের নির্দোষ প্রমাণ করবে। অন্যদিকে ব্যালকনির দরজাটা খুলতে গিয়ে মাহির দেখে সেটা ভেতর থেকে লক করা। সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর কি যেন বলছে, কিন্তু বাইরের আওয়াজ ভেতরে আসছে না। আদারাও রুমের লাইট অফ করে আরামসে শুয়ে পড়ে। অপরদিকে মাহির ডেকে বোম হয়ে আছে, আর মশাও মাহিরকে নিজের খাদ্য হিসেবে অনেক মজা করে খাচ্ছে, মানে মাহিরের রক্ত চুষছে। মাহির শত চেষ্টার পরও সে ব্যালকনির দরজাটা খুলতে পারে না, তাই মনে মনে ঠিক করে আজকে ব্যালকনিতেই কাটাতে হবে, কালকে সে আদারাকে দেখে নিবে। কিন্তু ঘুমোতে হবে না মাহিরের, যা মশা। মাহির নিজের ফোন নিয়ে বসে, কিন্তু সারাদিন খাটাখাটনির পর সে অনেক ক্লান্ত, তাই মশার কামড় খাওয়াটাকে উপেক্ষা করে একসময় ঘুমিয়ে পড়ে। রাত 3টে বাজে। আদারা এখন ঘুমায়নি, সে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে যায়। ব্যালকনির লাইটটা অন করে দরজাটা খুলে দেখে মাহির ঘুমিয়ে গেছে। কি নিষ্পাপ লাগছে তাকে। আদারা আস্তে করে মাহিরের মাথার নিচে খুব সাবধানে বালিশটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে দেয়। আদারা খেয়াল করে মাহিরের গলায় দাগ বসে গেছে। আদারার মায়া লাগে, কিন্তু তখনকার কথা মনে পড়তেই সে রেগে যায়। আর কিছু না ভেবেই রুমে এসে শুয়ে পড়ে আর ভাবছে নিজের পরিবারের কথা। বাবা কেমন আছে, মা ঠিকমতো ঔষধ খায় তো, সে কিভাবে নিজেকে সবার কাছে নির্দোষ প্রমাণ করবে আর আগের মতো সব ঠিক হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে আদারা ঘুমিয়ে পড়ে। সকালে সূর্য স্নানের মধ্যে দিয়ে ঘুম ভাঙল মাহিরের। নিজের গায়ে ব্ল্যাঙ্কেট আর মাথার নিচে বালিশ আর ব্যালকনির দরজাটাও খোলা পড়ে আছে। মাহির রুমে গিয়ে দেখে আদারা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অনেক কিউট লাগছে আদারাকে, কিন্তু মাহিরের আদারের এই সুখ সহ্য হলো না। আর রাতের কথা মনে পড়তেই সে আরো খেপে যায়। বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দেয় আদারার উপর। আদারা ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে নিজের সমস্ত শরীর ভিজে একাকার। বিছানাও অনেক ভিজে গিয়েছে। আদারা মাহিরের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। মাহির একটা হাসি দিয়ে বলে, কালকে বলেছিলাম না এটা তোর বাপের বাড়ি না যে পরে পরে 10টা অবধি ঘুমাবি। আদারা কিছু না বলে উঠে আলমারি থেকে নিচের একটা জামা নিয়ে ওয়াশরুমে গিয়ে অনেক জোরে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মাহির বলে, দরজা ভাঙার আগে তোকে ভেঙে বলবো, আমার সামনে যদি আরেকবার এমন রাগ দেখিয়েছিস। আদারা বাথরুমে গিয়ে মাহিরের ব্রাশটা হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ব্রাশটা নিয়ে বাথরুমের দেওয়াল পরিষ্কার করতে লাগে আর গান গাইতে লাগলো। আহা আকাশে বাতাসে, আহা আজকে আনন্দ আকাশে বাতাসে। মাহির ভাবছে কিভাবে সে আদারাকে টাইট দিবে, তাই সে নিচে গিয়ে সার্ভেন্টদের বলে, আজ নাস্তা সবার জন্য আদারা বানাবে, তাই যেন কেউ নাস্তা না বানায়। অপরদিকে হসপিটালে মায়ার কেবিনে কেউ হুট করে ঢুকে যায়। মায়ার মা তখন মায়াকে আপেল কেটে দিচ্ছিল, আর মায়া সেটা খাচ্ছিল আর ফোন চালাচ্ছিল। হঠাৎ করে কারো কেবিনে প্রবেশ করাতে মায়া ভয় পেয়ে যায়। ভেবেছিল হয়তো তাদের প্ল্যানটা ভেস্তে গেল, কিন্তু মায়া যাকে দেখে সে খুশিতে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ জান। সেই ব্যক্তিটা মায়াকে জড়িয়ে ধরে বলে, মায়ার মা বলে, বাবা তুমি এসেছো? জানো কাল কি হয়েছে? একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি। কালকে যখন মাহির আসে আমি তো খেয়ালই করিনি প্রথমে, আর মায়েরা তো নিজের মতো নিজের চুল ভাবতে ব্যস্ত। হঠাৎ করে আমি বাইরে এসে দেখি মাহির এসেছে, আর আমি ব্যাপারটা কোনো মতে সামলেনি। আচ্ছা তোমরা গল্প করো, আমি বাইরে দেখিয়ে আসি মাহির আসে কিনা। মায়ার মা কেবিন থেকে বেরিয়ে আসে। মায়া সেই ব্যক্তিটাকে বলে, বাবু জানো মাহির কালকে কি যেন বলছিল, ও নাকি বদলা নিবে আদারার থেকে। এই মাহিরের থেকে নিজের পিঠ ছাড়াতে গিয়ে আমরা যে ওর এত এত টাকা আর আদারাকে নিয়ে চালটা চাললাম, সেটা কি কাজে লাগবে? আদারার জন্য আমার খারাপ লাগছে। দেখো মায়া, সব কিছু এত ভাবতে হয় না।
আমাদের আর কোনো রাস্তা ছিল না। আর বাকি রইল আদার, সে আমাদের প্ল্যানিংয়ের একটা অংশ। আদারা যেদিন মাহিরকে প্রপোজ করে সেটা আমি আর তুমি দেখে ফেলি, আর তারপরে প্ল্যানটা কাজে লাগাই। মাহির কিন্তু অনেক বোকা। মায়ের সাথে কিছু কথা বলে সেই ব্যক্তিটা চলে যায়। অপরদিকে আদারা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাহিরের দিকে তাকিয়ে একটা চওড়া হাসি দিয়ে বলে, গুড মর্নিং পাতে নামক ডেভিল হাজবেন্ড। মাহির একটা বাঁকা হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি ডেভিল, ঠিক বলেছ। যাও এখন নিচে যাও, নাস্তা বানাবে তুমি, আজ সার্ভেন্টের ছুটি। আদারা কিছু না বলে মাহিরের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির বাঁকা হাসি দিয়ে এক চোখ মেরে নিচের টাওয়েলটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তারপর ব্রাশ করে শাওয়ার নিতে লাগলো। অন্যদিকে আদারা মাহিরকে বকতে বকতে নিচে নামছে। হারামি, খারাপ, খচ্চর, শৈতানের নানা, আমার হাতে নাস্তা খাবা? ভালো করে ভালোভাবে খেতে চাইলে তো কিছু বলতাম না, কিন্তু এবার দেখ আমি কি করি। এমন নাস্তা খাওয়াবো তোমাকে যে কিছু বলতেও পারবা না, ইভেন করতেও না। আদারা নিচে কিচেনে গিয়ে সার্ভেন্টদের হালকা সাহায্য নিয়ে নাস্তা বানাতে লাগলো। একটা সময় আদারা বলে, আপনারা যান, আমি একাই পারবো। আদারা বাঁকা হাসি দিয়ে ফ্রিজ থেকে কাঁচা ডিম নিয়ে আসে আর সেটা মাহিরের জুসের সাথে মিক্সিং করে, কিন্তু তেমন মিক্সি হচ্ছে না, তাই সে ব্লেন্ডার ব্যবহার করে, কিন্তু একটা বাজে গন্ধ আসছে। আদারা টোস্ট, অমলেট, জুস আর ফ্রুট সালাড তৈরি করে। মাহির নিচে আসে, সবাই একসাথে খেতে বসে আদারা চালাকি করে আগে থেকেই মাহিরের গ্লাসটা সে জায়গায় রেখে দিয়েছে যেখানে মাহির প্রতিদিন বসে। আজকেও মাহির ঠিক একই জায়গায় বসে। সবাই খেতে লাগে। আদারাও মাহিরের পাশে বসে খাচ্ছে আর দেখছে সে কি করছে। একসময় মাহির গ্লাসটা হাতে তুলে মুখের কাছে নিতেই মাহিরের কাছে একটা বাজে গন্ধ আসে। সে সেটা খেতে না চেয়ে উঠে যেতে চাইলে আদারা বলে, না খেয়ে যাবেন না প্লিজ, আপনার জন্যই তো নিজ হাতে নাস্তা বানালাম, আপনি খাবেন বলে। আদারা, তুমি নাস্তা বানিয়েছো? মিলি বলে, হ্যাঁ, আমি ভাবিকে কিচেনে কাজ করতে দেখেছি। মাহিরের মা বলে, মাহির, মেয়েটা তোর জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছে আর তুই না খেয়ে চলে যাবি? সেটা হয় না বস, চুপচাপ আর সবটা শেষ কর। আদারা মাহিরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চোখের ইশারায় বলে খেতে। মাহির পড়েছে মহা বিপদে, কারণ সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। এখন যদি সে কিছু বলে তাহলে সবাই মাহিরকেই ভুল বুঝবে। মাহির আবার নিচের জায়গায় বসে পড়ে। গ্লাসটা মুখের কাছে নিতেই মাহিরের বমি আসে, কিন্তু তাও চুপচাপ এক ঢোক খেয়ে নেয় আর আদারার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। আদারা তো চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর মিটমিট করে হাসছে। মাহির ডাকে কটমট করতে করতে জুস নামক অখাদ্যটা খেয়ে নিল। তখনই মাহিরের বাবা বলে, আকাশ কোথায়? আকাশকে যে দেখছি না। তখনই সদর দরজা দিয়ে আকাশ প্রবেশ করতে করতে বলে, সরি চাচু, জগিং করতে বেরিয়েছিলাম। মিলি বলে, এখন 10টা বাজে, তুই বেরিয়েছিলি কখন? 7টার দিকে। 10টা যে আমাদের সকালে নাস্তার সময়, সেটা নিশ্চয় আকাশ তোমার অজানা নয়। আর 3 ঘন্টা কেউ জগিং করে? রাস্তায় এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই লেট হয়েছে। আকাশের বাবা কিছু বলতে যাবে, তখনই আকাশের মা বলে, আহ চুপ কর তো বাবা, তুই যা ফ্রেশ হয়ে আয়। খাওয়া শেষ করে মাহির, আকাশ, মাহিরের চাচা, আকাশ সবাই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মাহির বরাবরই একা গাড়ি নিয়ে যায়, এবারও সেম। আদারা নিচের রুমে গিয়ে দেখে মাহির ভেজা টাওয়েলটা বিছানায় ফেলে রেখেছে। আদারা রেগে বলে, কি ফালতু কাজকর্ম, ধরো। বলেই সেটা ব্যালকনিতে মেলতে যায় আর আদারার চোখ পড়ে মাহিরের ফোনের উপর। সে ফোনটা হাতে তুলে নেয়, এটা ভেবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ। সে টাওয়েলটা ব্যালকনিতে রেখে দিয়ে ফোনটা নিয়ে রুমে আসে। ফোন লক করা, পাসওয়ার্ড কি হবে? প্রথমে সে মাহির লিখে, কিন্তু কাজ হয় না। তারপর মায়া, তাও কোনো কাজ হয় না। তারপর আদারা মাহিরের বার্থডে ডেটটা লিখে আর সাথে সাথে ফোনের লক খুলে যায়। আর তখনই কেউ এক ঝটকায় ফোনটা তার কাছ থেকে নিয়ে নেয়। আদারা সামনে তাকিয়ে দেখে মাহির তো বেরিয়ে গিয়েছিল। মাহির একটু দূরে যেতেই তার মনে পড়ে সে তার ফোন ভুলে বাসায় রেখে এসেছে। তাই সে আবার গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর রুমে এসে দেখে আদারা মাহিরের ফোন নিয়ে কিছু করছে। আদারার সকালের সেই দুষ্টুমি আর এখন ফোন নিয়ে ঘাটাঘাটি যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। আদারা মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির আদারাকে বলে, কি করছিলি ফোনে? আদারা কেন কথা বলে না? মাহির আদারার গাল চেপে বলে, কিছু জিজ্ঞেস করেছি আমি।
আদারা মাহিরের হাতটা ছাড়িয়ে বলে, আপনি যে কথায় কথায় গায়ে হাত তোলেন, জানেন এটা কারা করে? যারা কাপুরুষ তারা এটা করে। মাহির আদারার মুখে কাপুরুষ কথাটা শুনে কষিয়ে একটা চর লাগিয়ে দেয় আদারার গালে। আদারা বিছানায় ছিটকে পড়ে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি সত্যি একটা কাপুরুষ। না হয় কথায় কথায় গায়ে হাত তুলতেন না। আপনি আমার উপর যে এত অত্যাচার করছেন, সেটা কিসের জন্য? মায়ার জন্য? আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি প্রমাণ ছাড়াই আমার উপর এমন হিংস্র পশুর মতো অত্যাচার করছেন? মাহির নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল আর সাথে সাথে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মাহির আদারার চুলের মুঠি ধরে বলে, মাহির আহনাব আবিদ খান কখনো প্রমাণ ছাড়া কাজ করে না। মায়ার এক বন্ধু এসেছিল সেই পার্কে যেদিন তুই আমাকে সেখানে প্রপোজ করিস, আর সেটা দেখে মায়া দৌড়ে চলে যেতে চাইলে একটা গাড়ি এসে মাহিরকে থামিয়ে আদারা বলতে লাগে, এটা মায়ার কেমন ভালোবাসা যেখানে কোনো বিশ্বাস নেই? আর সেটা একটা ছেলের সাথেই বা সেখানে কি করছিল? আর ও যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, কই আমরাও তো সেখানে ছিলাম। কোনো ফির বা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম না বা শুনলাম না। আর আমার চুল ছাড়ুন, এটা রাবার না যে আপনি টানাটানি করবেন। কাপুরুষ একটা। বলেই আদারা রুমের দরজা খুলে বেরিয়ে যায় সেখান থেকে। আর মাহির উপর দিকে ভাবতে লাগে, আদারার এক একটা কথা সত্যি, তাহলে কি তার কোথাও ভুল হচ্ছে? সে যদি ভুল কিছু করে তাহলে? মাহির বিছানায় বসে মাথার চুলগুলো আঁকড়ে ধরে বসে আছে আর ভাবছে নিজের কি কোথাও ভুল হচ্ছে। তখনই সে তার ভাবনা জগতের সুতো ছিঁড়ে বেরিয়ে আসে আদারার চিৎকারে। মাহির দৌড়ে নিচে যায়, দেখে আদারা মাহিরের মাকে ডাকছে, ফুপি, ফুপি। তখনই আদারার ডাকে রুম থেকে বেরিয়ে আসে আদারার শাশুড়ি আর তার চাচি শাশুড়ি। বাসায় তেমন কেউ নেই, সবাই যে যার মতো কাজে। মাহিরকে দেখে মাহিরের আম্মু বলে, কি রে বাবা, কি হয়েছে? আজকে যে অফিসে গিয়েও ফিরে আসলি? আর আদারও তোকে না বলেছি ফুপি ডাকতে না? আজ আমি তোমাদের কিছু কথা বলবো। মাহিরের আর বুঝতে বাকি রইল না আদারা কিসের কথা বলছে। মাহির তাড়াতাড়ি করে আদারার হাত চেপে ধরে আর বলে, আমি একটু বকা দিয়েছি, সে বাইরে যাওয়ার বায়না ধরেছে, আর আমি তাকে না ঘুরতে না নিয়ে অফিসে চলে গিয়েছি, তাই এত রাগ। আম্মু, আমি আদারাকে নিয়ে বের হচ্ছি। আদারা কিছু বলতে যাবে তখনই মাহিরের মা বলে, এই ব্যাপার? আমি ভাবলাম কি নাকি। যাই হোক, যা ঘুরে আয়। না ফুপি। আর কিছু বলতে যাবে তখনই মাহির আদারাকে কোলে তুলে নিল। মুহূর্তেই আদারা চুপ। মাহিরের এমন কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে মাহিরের মা আর চাচি। মাহিরের চাচি বলে, ভাবি চলো। মাহির আদারাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। আর তখনই আদারা বলে, আপনি একটা বাজে লোক। আপনার মতো খারাপ লোক আমি দুটো দেখিনি। আপনি কি মনে করেছেন আমি কিছু বলবো না? আজ না হয় কাল আমি সবাইকে সত্যি বলে চলে যাব। মহিষ একটা। মাহির মহিষ নামটা শুনে খেপে যায় আর বলে, আমাকে কোন দিক দিয়ে তোমার মহিষের মতো লাগে? আদারা কিচ্ছু বলে না, চুপচাপ নিজের মতো অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মাহির গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে আর আদারা বাইরে তাকিয়ে কান্না করছে আর চোখের জল মুছছে। মাহির সেটা দেখে নিজের রুমালটা আদারার দিকে এগিয়ে দেয়। আদারা রেগে গিয়ে সেটাকে বাইরে ছুড়ে দিয়ে বলে, এখন এত দরদ কেন? কিছুক্ষণ আগে অব্দি তো আপনার চোখের বিষ ছিলাম। আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই আমাকে কোথাও নিয়ে মেরে ফেলবেন। হ্যাঁ, সেটাই হবে। তাছাড়া তো আর আপনি পারবেনই বা কি? মাহির গাড়ি ব্রেক কষে আদারার চোয়াল শক্ত করে ধরে নিচের দিকে ঘুরিয়ে বলে, আমি জানি না তুমি সত্যি কিনা। তুমি যদি সত্যি হও তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে সবাইকে সত্যিটা বলে দিব। আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আদারা মাহিরের হাত জোরে কামড় দেয় আর মাহির বলে, আহ, আদর লাগছে। মাহিরের মুখে আজ প্রথম সে আদর নামটা শুনে নিস্তব্ধ হয়ে যায়। নামটা তার বেশ ভালোই লাগছে। আদারা কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে আছে। মাহির তা দেখে নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত। সময়ের ব্যবধানের অভিমানে নিচে পড়ে হারিয়ে যাচ্ছে আদারার মনে করে তোলা মাহিরের জন্য এক একটা অনুভূতি। আদারের মনে হচ্ছে সে ভুল কাউকে ভালোবেসেছে। এমন ওপর নিচ ভাবতে ভাবতে মাহির চলে আসে আদারাকে নিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়। আদারা তাকিয়ে দেখে সামনের দিকে সবুজ রঙের একটা বড় মাঠ, আর মাঠে দুই একটা গরু ঘাস খাচ্ছে। মাহির গাড়ি থেকে বের হলেও আদারা এখনো সেখানেই বসে আছে। মাহির বলে, বাইরে আসো, ভালো লাগবে। আদারার তো ইচ্ছে করছে মাহিরকে জ্যান্ত গিলে খেতে। আদারা গাড়ি থেকে নেমে বলে, সমস্যা কি আপনার? কি চাই?
আমার সাথে বা এত ভালো ব্যবহার কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। মাহির ভুরু কুঁচকে বলে, তোমরা মেয়েরা না একদম অতিরিক্ত বোঝো। আদারা মাহিরকে থামিয়ে দিয়ে বলে, অতিরিক্ত বুঝলেও আপনাদের ছেলেদের মতো অত বেশি বুঝি না। আপনারা শোনেন 4 লাইন, বোঝেন 14 লাইন, আর লেকচার মারেন 114 লাইন। যত সব। আমি বাসায় যাব। দেখো ভালো ব্যবহার করছি, এত সুন্দর করে কথা বলছি, তাও তুমি এমন ব্যবহার করবে? তোমার জন্য সেই আগের মাহিরই ঠিক। ওটা মাহো, ওর না, ওটা পাগল মহিষ। যখন তখন আক্রমণ করে বসে। আর আপনি যাবেন না তো ওকে আমি এখন চলে যাব, যেদিকে 2 চোখ চাই। বলেই নিজের মতো হাঁটতে লাগলো। মাহির পেছন থেকে ডাকলেও আদারা শোনে না, তাই বাধ্য হয়ে সেও আদারার পিছন পিছন হাঁটতে লাগলো। আর অন্যদিকে মাহিরকে যা মনে আসছে বলছে আদারা, শয়তান, খারাপ, বদের হাড্ডি, কালানা সাদা মহিষ একটা। তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আর তোর যার সাথে বিয়ে হওয়ার কথা হবে তাকে বলে দেবো যে তুই একটা মহিষ। তখনই মাহির পেছন থেকে বলে, ও আচ্ছা, তাহলে তো আর আমার বিয়েই হবে না, তাহলে আর তোমাকে ডিভোর্স দেওয়া যাবে না। আদারা মাহিরের দিকে রাগী চোখে তাকিয়ে এইদিকে ওইদিক কিছু খুঁজে না পেয়ে তখন দেখে একটা গাছের ডাল, সেটা সে তুলে নিল। মাহির বলে, এই তুমি এটা দিয়ে কি করবে? আদারা কিছু না ভেবেই মাহিরের গায়ে একটা বাড়ি লাগিয়ে দেয়। মাহির বলে, আহ আম্মু, এই আদারা কি করছোটা কি? আদারা আর একটা বাড়ি লাগিয়ে দেয়। মাহির পিছাতে লাগে আর আদারা আগাতে। মাহির বলে, দেখো ভালো হচ্ছে না। বাংলাদেশে পুরুষ নির্যাতন নামক কোনো আইন নেই। এখন তোকে আমি মেরে শুটকে দেব, তারপর তোর ওই মায়া শাকচুনের কাছে পার্সেল করে দিয়ে আসবো। মাহির একটু রেগে বলে, মায়ার নামে একটা উল্টাপাল্টা কথা বলবে না। আদারা এবার রেগে দৌড়ে আসে মাহিরের দিকে। মাহিরও কি মনে করে দৌড় দেয়। আদারা লাঠিটা দিয়ে মাহিরকে মারছে আর বলছে, তোর লজ্জা করে না নিজের বইয়ের সামনে অন্য একটা মেয়ের নাম নিতে, পরকিয়া করতে? তোকে আজ আমি সত্যি মেরে ফেলবো, মহিষের বাচ্চা। দাঁড়া বলছি তোকে, আজ আমি এই মাঠে চড়াবো, তোকে ঘাস খাওয়াবো, তারপর যদি তোর ওই নষ্ট মাথাটা আবার ঠিক হয়। কোথায় যাচ্ছিস? দাঁড়া। মাহির তো দৌড়াচ্ছে। ভাবা যায় যেই মাহিরকে একটু আগ অব্দি আদারা ভয় পেত, আর সে এখন তাকেই মারছে। মাহির বলে, আল্লাহ তুমি আমাকে এই জল্লাদ মায়ার হাত থেকে বাঁচাও। আদারার মনে হচ্ছে আগের মাহির ফিরে এসেছে, কিন্তু তার রাগটা এক মাথায় চড়ে বসেছে। হঠাৎই মাহির থেমে পিচঢালা রাস্তার মাঝে বসে পড়ে। আদারা তার সামনে রাগী চোখে তাকিয়ে আছে, এক হাত কোমরে দিয়ে। মাহির তা দেখে নিচের বুকে হাত দিয়ে হাতটা একটু নাড়ায়, যার মানে আমি আর পারবো না। আদারা লাঠিটা ফেলে দেয়। আজও আকাশ মেঘলা কালো, মেঘেরা ছোটাছুটি করছে আকাশে। সূর্য মামা ব্যস্ত কালো মেঘের সাথে লুকোচুরি খেলতে। আদারা মাহিরকে একটু দেখে হাঁটতে লাগে আবার। মাহির কোনো রকম উঠে আবার দৌড় দেয় আদারার সাথে। আদারার সামনে তাকাতেই দেখে গোবর, আর সেটা দেখে তার মাথায় বুদ্ধি আসে, সে সরে দাঁড়ায়। আর মাহির তার কাছাকাছি আসতেই নিজের একটা পা বাড়িয়ে দিল আদারা, আর ধপাস করে মাহির পড়ে যায় গোবরে। আর তা দেখে আদারা হাসি দিয়ে বলে, ওয়াও, হাউ কিউট, এখন একদম মহিষ মহিষ লাগছে। তখনই মাহির উঠে দাঁড়ায়, তার কোট গোবরে মেখে গেছে। সেটা দেখে মাহির বলে, ছি কি বাজে গন্ধ। আদারা একটা মেয়েকে হাসি দিয়ে মাঠ বরাবর দেয় একটা দৌড়। মাহিরও তার কোটটা খুলে ছুঁড়ে মারে, আর আদারার পিছনে পিছনে সেও দেয় এক দৌড়। হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার ফলে আদারা মাহিরের দিকে ফিরে আসে। মাহির কাক ভেজা হয়ে আছে, সাদা শার্টটা লেপ্টে আছে তার গায়ে, সামনের চুল থেকে টুপটুপ করে জল ঝরছে। আদারার কাছে তাকে বর্তমানে কিং অফ মায়ার বাদশাহ বলে মনে হচ্ছে। অপরদিকে মাহির এক মনে তাকিয়ে আছে আদারার দিকে। মেয়েটাকে সে কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনি, কিন্তু আজ কেন জানি ইচ্ছে হচ্ছে তাকে দেখতে। ঘন কালো চুল, মিষ্টি একটা মুখ, ঘন পাপড়িওয়ালা ডাগর ডোগর চোখ, আর সেই চোখে তার জন্য কখনো তাকে অভিযোগ, কখনো অভিমান, আবার কখনো ভালোবাসা। মাহিরকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আদারার একটু আনইজি লাগে, তাই সে মাহিরের কাছে গিয়ে বলে, চলুন বাসায় ফিরে যাওয়া যাক। মাহির তখনও তাকিয়ে আছে আদারার দিকে। আদারা মাহিরের সামনে তুড়ি বাজায়, যার ফলে মাহিরের হোশ আসে। মাহিরকে আদারা বলে, চলুন বাসায় যাওয়া যাক। তারপর আর তাদের মধ্যে কোনো প্রকার কথা হয় না। বাসায় এসে মাহির আর আদারা রুমে চলে যায়। ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই তারা তাড়াতাড়ি নিজেদের রুমে চলে আসে। রুমে এসে আদারা নিজের জামা নিয়ে ঢুকে ওয়াশরুমে। আরও একবার শাওয়ার নিতে হবে তাকে।
মাহিরও গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে আসে, আর এবারও আগের মতো ভেজা তোয়ালেটা বিছানায় ফেলে নিচে চলে যায়। আদারা শাওয়ার নিয়ে এসে দেখে সকালের মতো এখনো মাহির ভেজা তাওয়ালেটা বিছানায় ফেলে চলে গিয়েছে। আদারা বলে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই তোয়ালেটা তুলে নিল। মাহিরকে না দেখে আদারাও নিচে যায় দেখে নিশুও চলে এসেছে, আর দুই ভাই বোন ঝগড়া করছে, তাও আবার রিমোট নিয়ে। মাহির ডিসকভারি দেখবে আর নিশু দেখবে সিরিয়াল। আদারা গিয়ে ওদের অপোজিট সোফায় বসে পড়ে ম্যাগাজিন নিয়ে। তা দেখে নিশু বলে, এই আদু, ভাইয়াকে কিছু বল না। আদু নামটা শুনে মাহির হা হা করে হেসে দিয়ে বলে, এই যে আদু ভাই। ও সরি, আদু আপা। নিজের বউকে কেউ আপু বলে? আদারা ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে, মহিষদের কি সেই সেন্স আছে বল? আর সে তার বন্ধুদের মিস করছে, তাই সে ডিসকভারি দেখবে। মাহির ভাবতেই পারেনি আদারা তাকে এভাবে অপমান করবে। মাহির বলে, দেখবো না আমি, তুই দেখ। মাহির উপরে উঠতেই আদারা আর নিশু ফিক করে হেসে দেয়। মাহির উপর থেকে দেখে বলে, এই দিন দিন না, আমারও দিন আসবে, কিন্তু কবে? অপরদিকে মাহিরের বাবা আর চাচাকে মাহিরের আম্মু জানিয়ে দিয়েছিল মাহির আর আদারা ঘুরতে বেরিয়েছে, যদিও কলটা মাহিরের বাবাই করেছিলেন। অপরদিকে কেবিনে বসে বোর হচ্ছে মায়া। প্রায় 3 মাস হলো সেই অভিনয় করছে, আর আজকে তার বাইরে যেতে খুব ইচ্ছে করছে। আর আজ যেহেতু মাহির তাকে দেখতে আসেনি সকালে, এর মানে আজ আর সে আসবে না। মায়া তাই তার মাকে বলে বাইরে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। সেও রাজি হয়ে যায়। মেয়েটা তার প্রায় 3 মাস যাবৎ এই 4 দেওয়ালে বন্দী। বিকেলে বৃষ্টি ঝরে যায়। মায়াও সেজেগুজে বেরিয়ে পড়ে। আজ কত দিন পর সে বেরিয়েছে। সামনে যেতেই মায়ের চোখ খুশিতে চিকচিক করে ওঠে। তার ভালোবাসার মানুষটা আসছে। মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে, কিন্তু মায়াকে এভাবে দেখে রেগে বোম হয়ে যায় সেই ব্যক্তি। তাই সে তার হাত ধরে টেনে কেবিনে নিয়ে আসে। মায়ার মা এই ভয়টাই পাচ্ছিল, আর সেটাই হলো। মায়াকে সে ব্যক্তিটা কেবিনে নিয়ে দরজাটা লক করে দেয়, আর মায়াকে চেপে ধরে বলে, তোমার কি সেন্স বলতে কিচ্ছু নেই? আর যদি কিছু হয়ে যেত তাহলে বলো আমাকে। যদি মাহির ভাইয়া তোমাকে দেখে ফেলতো, ধারণা আছে তোমার কি হতো? মায়া নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, জাস্ট স্টপ ইট আকাশ। আর কত এইভাবে থাকবো আমি? আর তোমার জন্য এই সব হয়েছে। যদি না তুমি এই নাটকটা করতে, সামান্য কিছু টাকার জন্য তুমি নিজের বউকে তোমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। আমি সব ঠিক করতে যাচ্ছি, আর মাহির আদারাকে বিয়ে করে নিয়েছে, আর কিছুদিনের মধ্যেই আমি সত্যিটা বলে দেবো ভাইয়াকে। কি বলবে? কেন করেছিলে এমন? আর তোমার কি মনে হয় মাহির আমাদের সম্পর্কটা মেনে নিবে? তখন যদি তুমি বাজিতে না হারতে তাহলে এমনটা হতো না আকাশ। সেদিন পার্টিতে বারবার বলেছিলাম তুমি কার্স খেলো না, দিব্যি তো ভালো ছিলাম আমরা। আর তুমি তো বলেছিলে খুব জলদি তুমি নিজের পরিবারের সামনে আমাকে নিয়ে যাবে। কোন মুখে নিয়ে যাবে তুমি? আর মাহির আমাকে ভালোবাসে, আর আমার জন্য আদারের মতো একটা মিষ্টি ভালো মেয়ে কষ্ট পাচ্ছে। মাহির তোমাকে ভালোবাসে, এটা তোমার ভুল ধারণা। মাহির আদারকে ভালোবাসে, কিন্তু সেটা তার অজানা। ওই দিন আদারা যাওয়ার পর 7 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করেনি মাহির। আর ওই 7 দিন সে ছিল একা। কিন্তু যখন আমি তোমার ফ্রেন্ড হয়ে ফেক আইডি দিয়ে তোমার মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা জানাই, তখন সে আসে তোমাকে দেখতে। আর আদারা ছিল শুধু একমাত্র হয়ে। কিন্তু আমি কি জানতাম নাকি যে মাহির এইসব করবে? মায়া আকাশকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তোমরা ছেলেরা আমাদের মেয়েদের পেয়েছোটা কি খেলার পুতুল মনে হয় আমাদের? মাহির আর তুমি আজকে আমাকে আর আদারকে যেই কষ্টটা দিচ্ছ, কাল সেটার জন্য হয়তো আমরা তোমাদের কাছে নাও থাকতে পারি। তুমি তো শুধু নিজের দিকটা বোঝো, আমার দিকটা কখনো দেখেছো? তুমি একটা সেলফিশ। আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। মায়াকে একটা চর বসিয়ে দেয়। মায়া এবার না পেরে কেঁদেই দেয়। আকাশ মায়াকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি জানি মাহির ভাই আমাদের সম্পর্কটা মানতে নারাজ হবে, কিন্তু কি করবো বলো? তখন আমার কাছে টাকা ছিল না, আর অফিসে জয়েন করেছি 1 মাস, আর ওই দিন আমি ড্রাঙ্ক ছিলাম। প্লিজ মায়া, আই এম সরি। মায়াও আকাশকে জড়িয়ে ধরে। আকাশ বলে, আই লাভ ইউ সো মাচ। মায়াও আকাশকে জড়িয়ে কেঁদে বলে, আই লাভ ইউ টু। আর তখনই কেবিনে প্রবেশ করে কেউ। তাড়াতাড়ির কারণে আকাশ ভালো করে দরজাটা লক করতে ভুলে যায়। মায়া চোখ মেলে যাকে দেখে তাতে সে ভয় পেয়ে যায়। মাহির দাঁড়িয়ে পেছনে আদারা।
মায়া আকাশকে নিচের থেকে আলাদা করে দাঁড়ায়। আকাশ মায়াকে এমন কাছুমাছু হতে দেখে তার দৃষ্টি লক্ষ্য করে তাকায়, দেখে মাহির আর আদারা। আকাশ দেখে মাহিরের চোখ লাল টকটকে হয়ে আছে। মাহির এসে আকাশের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো? তুই মায়াকে জড়িয়ে ধরেছিস? আর সাথে সাথে একটা নাক বরাবর ঘুষি মেরে দেয়। আকাশের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। আদারা এক কোণে দাঁড়িয়ে আছে। মায়া দৌড়ে এসে আকাশকে ধরে। মাহির আবার আকাশকে মারতে আসলে মায়া মাহিরকে থামিয়ে দিয়ে বলে, স্টপ, কি করছোটা কি মাহির? মাহির চিৎকার করে বলে, ওর সাহস কি করে হলো তোমাকে ধরার? ওকে তো আমি। আর তখনই আদার এসে মাহিরকে থামায় আর বলে, কি হচ্ছেটা কি এখানে? এটা হসপিটাল, বাসা না। আর মাহির চুপ করে বসুন আর ওদের কথাটা শুনুন। মাহির কিছু বলতে গেলে আদারা মাহিরকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, একটা কথা বললে খবর আছে। মায়ার মা কেবিনে আসে ভয়ে ভয়ে। মাহির আগে ফুসফুস করছে। আদারা তা দেখে এক গ্লাস পানি এনে দেয় মাহিরকে। মাহির সেটা হাতে চাপ দেয়, যার ফলে কাচের গ্লাসটা ভেঙে যায় আর টুকরোগুলো হাতে ঢুকে যায়। আদারা সেটা দেখে অন্যদিকে তাকিয়ে কিছুটা সময় চোখ বন্ধ করে ঠাস করে একটা চর বসিয়ে দেয় মাহিরের গালে। কেবিনের সবাই অবাক। আদারা মাহিরের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে আর বলে, নিজেকে কি মনে করেন আপনি হিরো? হাতের কি অবস্থা করেছেন? আর অন্যদিকে মায়া ব্যস্ত আকাশকে নিয়ে। আদারা বাইরে গিয়ে ডক্টর ডেকে নিয়ে আসে। তারপর ডক্টরের কথায় একটা নার্স এসে মাহিরের হাতে ড্রেসিং করতে থাকে। আকাশের তেমন কিছুই হয়নি। দুপুরের খাওয়া দাওয়া পরে যখন মাহির উপরে যায় তখনই আদারা রুমে আসে। মাহির দেখে তার বালিশে ভেজা টাওয়েলটা রাখা। সে সেটা তুলে দেখে তোয়ালেটা একদম ভিজে, আর বালিশটাও ভিজে একাকার। বিছানার উপর আর একটা ভেজা তোয়ালে রাখা। মাহির আদারাকে উদ্দেশ্য করে বলে, এসবের মানে কি? আদারা বিছানার অন্য পাশে বসতে বসতে বলে, কি আবার তোয়ালে? সেটাই তো, কিন্তু এটা এখানে কি করে? আপনি তো রেখে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা এতটা ভিজা ছিল না, আর বালিশের ধারের কাছেও ছিল না। আদারা মেকি হাসি দিয়ে বলে, তোয়ালে হাঁটতে পারে, আর সেও আপনার মতো গোসল করে এসে ঘুম দিয়েছে। হোয়াট দ্য ফাউল কথা। আদারা এক ভ্রু উঁচু করে হাসি দিয়ে বলে, এটা কথা না, শিক্ষা। নেক্সট টাইম যেন এমনটা না হয়। তুমি একটা কি? আমি কিছু না। আচ্ছা, আপনার বেলকনিতে ফুলের গাছগুলো খুব সুন্দর। মাহির সোফায় বসে বলে, ফুল ভালো লাগে? হুম। মায়ারও খুব পছন্দের ছিল। আদারার মনটা খারাপ হয়ে যায়। সেটা দেখে মাহির বলে, মায়াকে দেখতে যাবে? আদারা কিছু সময় পর বলে, ঠিক আছে। আর দুজনই হসপিটালে আসে মায়াকে দেখতে। কিন্তু কেবিনের বাইরে মায়ার মা ভয়ে দাঁড়িয়েছিল মাহিরকে দেখে। সে মাহিরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাহির সেটাকে পাত্তা না দিয়ে কেবিনে ঢোকে আর দেখে আকাশ মায়া একে অপরকে জড়িয়ে ধরে আছে। নার্স ড্রেসিং করে চলে যাওয়ার পর আকাশ বলে, মাহির ভাই আমার কথাটা। মাহির চিৎকার করে বলে, কি কি বলবি তুই? আদারা কেবিনের দরজাটা লক করে বলে, চুপ, একদম চুপ। আপনার মহিষের মতো না চেঁচামেচি করলে ভালো লাগে না, তাই না? আকাশ ভাইয়া, আপনি বলেন, আজ সত্যিটা সামনে আসুক। আকাশ বলতে লাগে, মায়ার সাথে আমার পরিচয় কলেজ লাইফ থেকে, আর সেখান থেকে আমাদের সম্পর্ক। তারপর একদিন আমরা বিয়ে করে ফেলি কাউকে না জানিয়ে। আমি চেয়েছিলাম পরিস্থিতি সামলে তারপর পরিবারের সবাইকে আমাদের ব্যাপারে বলবো, কিন্তু তার আগেই আমরা বন্ধুরা মিলে একদিন একটা পার্টিতে কার্ডস খেলি। সেখানে আমি হেরে যাই। বাজিতে ছিল 3 লক্ষ টাকা, কিন্তু তখন আমি ছিলাম বেকার, আর টাকার লোভটা আমাকেও আঁকড়ে ধরেছিল। কিন্তু আমি যখন হেরে যাই তখন আমি টাকা দিতে পারি না। আমি ওদের বললেও শোনে না। আমি তো ভেবেছিলাম ওরা আমার বন্ধু, তাই কোনো সমস্যা হবে না। আর আমি মিথ্যে বলেছিলাম যে আমার কাছে টাকা আছে। তারপর ওরা দাবি করে টাকা দিতে না পারলে আমাকে মায়াকে তার কাছে তুলে দিতে হবে। আর তখনই তোমার সাথে মায়ের এক ফ্রেন্ডের পার্টিতে দেখা। মায়া তোমাকে আগে থেকেই চিনত, তাই সে তোমার সাথে বন্ধুসুলভ আচরণই করে। আর তুমি তার উপর আকৃষ্ট হয়ে পড়ো। আর মায়া আমাকে বলে, আমিও তখন একটা প্ল্যান করে ফেলি। ওরা আমাকে কিছু সময় দিয়েছিল টাকা দেওয়ার জন্য, আর তখনই আমার মাথায় সে বুদ্ধি আসে। আদারা না থাকলেও আমি এই প্ল্যানটাই করতাম। সব শুনে আদারা বুঝতে পারলো এখানে মায়া আর আকাশের দোষ নেই, আবার আছেও। যদি আকাশ টাকার লোভে না পড়তো তাহলে এমনটা হতো না। আর যদি মাহিরকে সত্যিটা বলে দিত তাহলে হয়তো দুই ভাইয়ের সম্পর্কের মাঝে এমন ফাটল ধরতো না। মাহির সব শুনে কিছু না বলে বেরিয়ে যায় কেবিন থেকে। আদারাও দৌড়ে যায় পেছন পেছন। মাহির গিয়ে গাড়িতে বসে পড়ে, আর আদারাও বসে পড়ে তার পাশে।
সন্ধে হয়ে আসছে, বিকেলের শেষ প্রহর চলছে। ঘণ্টাখানিক পরই সূর্যমামা অস্ত যাবে। মাহির গাড়ি চালাতে লাগে আর ভাবছে তার জন্য আদরার মতো একটা মেয়ে কষ্ট পেয়েছে। আর এটা ভেবে খারাপ লাগছে আকাশ তার ভাই তাকে ঠকিয়েছে। মাহির গাড়িটা নিয়ে হাতির ঝিলের দিকে যায়। গাড়িটা এক সাইডে থামিয়ে মাহির গাড়ি থেকে নেমে উঠে বসে পড়ে গাড়ির উপর। আদারাও গাড়ি থেকে বেরিয়ে আসে। সে মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। সে মাহিরের পিঠে হাত রাখতেই মাহির আদারাকে জড়িয়ে কেঁদে দেয়। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু মাহির আর নিজেকে আটকে রাখতে পারে না। আদারাও পরম যত্নে নিজের সাথে মিশিয়ে নেয় মাহিরকে। মুহূর্তেই সব রাগ বরফের মতো গলে যায়। মাহির আদারাকে জড়িয়ে ধরে কাঁদছে। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। হয়তো লজ্জা পেয়েছে সে। মাহির আদারাকে এভাবে জড়িয়ে ধরার জন্য তাই সে লুকিয়ে পড়ে। বাতাস বইছে শো শো করে, বৃষ্টি হওয়ার ফলে বাতাসটা ঠান্ডা লাগছে। মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে। মাহির আদারাকে এভাবে আঁকড়ে ধরেছে যে এটাই তার শত আবদারের ভান্ডার। আদারাও মাহিরকে নিজের সাথে জড়িয়ে ধরে আছে। আদারা মাহিরের চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলল, চুপ করেন, এত কাঁদলা হয় না। মায়া আপনার ভাগ্যে ছিল না। চুপ। পিঠে হাত বোলাচ্ছে আর মাহিরকে এইসব বলছে আদারা। মাহির অনেক কষ্ট নিয়ে বলে, সরি আমার জন্য। মাহিরকে থামিয়ে বলে, আমি আর এসব ভাবতে চাই না। যা হয়েছে তা হয়েছে, সব নতুন করে শুরু করা যাক। মাহির কিচ্ছু বলে না। সে আজ নিশ্চুপ হয়ে গেছে। রাত 12টার দিকে মাহির আর আদারা বাসায় ফেরে। আকাশ অনেক আগেই বাসায় ফিরে এসেছে। মাহির চুপচাপ নিচের রুমে গিয়ে ব্যালকনির দোলনাটায় বসে পড়ে। আদারা রুমে এসে দেখে মাহির ব্যালকনিতে বসে আছে। সে নিচে গিয়ে খাবার নিয়ে আসে মাহিরের জন্য। আদারা গিয়ে বসে মাহিরের পাশে। মাহির একবার আদারার দিকে তাকিয়ে আবার ভাবনার জগতে ব্যস্ত হয়ে যায়। আদারা ভাত মাখিয়ে মাহিরের সামনে ধরে। মাহির বলে, খাবো না, ইচ্ছে নেই আমার। আদারা রেগে বলে, দেখেন, একদম নাকামি করবেন না। আপনার বউ মারা যায়নি, বেঁচে আছি আমি। আর ছাকা খেয়ে পাকা না হয়ে আমাকে নিয়ে ভাবুন, যত সব। বলেই মাহিরের মুখে ভাত পুড়ে দেয়। মাহির ভাবতেই পারিনি এত কিছুর পরও আদারা তাকে এতটা আপন করে নিবে। ব্যালকনির সোনালি লাইটের আলোতে দুজন আলোকিত হচ্ছে। জানান দিচ্ছে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। মাহির শুধু আদারাকে দেখে চলছে। এমন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। একসময় মাহির বিষম খায়, কারণ তার মনোযোগ ছিল আদারার দিকে। আদারা দৌড়ে গিয়ে রুম থেকে পানি নিয়ে আসে আর মাহিরের হাতে দেয়। মাহিরও খেয়ে গ্লাসটা মুহূর্তের মাঝেই শেষ করে দেয়। তারপর দুজন একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষ, আদারা কিচেনে গিয়ে প্লেটটা রেখে আসে আর মাহিরকে বলে, চলেন সাথে যাই। মাহিরের কেন জানি আজ আদারার সব কথা শুনতে ইচ্ছে করছে। সেও কিচ্ছু বলল না। আদারা মাহিরের সাথে ছাদে গিয়ে বলে, আমি রেলিংয়ে বসবো, হেল্প করেন। মাহিরও হেল্প করে। আদারা মাহিরের কাঁধ জড়িয়ে ধরে বসে আছে রেলিংয়ে। মাহিরও খুব করে আগলে রেখেছে। একসময় আদারা মাহিরের কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। মাহির বলে, পড়ে যাবে তো। যাক, কথা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম বোবা স্বামীকে নিয়ে আমার সংসার করতে হবে। আর পড়বো না, আপনি আছেন তো। এত কিছুর পরও এত বিশ্বাস? যদি ফেলে দেই? আদারা মাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, অনেক। আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমিও এমনটাই করতাম। আর আপনার তো ফুল ছিল না কোথাও, আপনাকে ফুল পৌঁছানো হয়েছে। বলেই মাহিরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মাহির বলে, আমার। জানি জানি, বলবেন সময় লাগবে, থাক আর বলতে হবে না। আস্তে করে বলে মাহিষ একটা। সেটা মাহিরের কান এড়ায়নি। মাহির বলে, কি আমি মহিষ? যাক, আলহামদুলিল্লাহ, নিজের মুখে স্বীকার করলেন আপনি মহিষ। কোথায় বললাম? এইমাত্র। বাজে বকলে এখান থেকে ফেলে দিব। আদারা কিচ্ছু বলে না। আজ অনেক দিন পর মাহিরের সাথে তার এত সুন্দর করে কথা হয়েছে। সে মুচকি হাসি দেয়, অন্যদিকে তাকায়। পেছন থেকে তাদের এই কাহিনী দেখছে সেই বিশাল ছাদটা। একটু পর মাহির বলে, চলো রুমে যাই। নো নেভার, কাবি নাহি। চন্দ্র বিলাস করবো আজকে। চন্দ্র নামটা সুন্দর না? আদারা এক্সাইটেড হয়ে বলে, ওকে, আমাদের মেয়ে হলে নাম রাখবো চন্দ্র। মাহির আদারার কথায় শুধুই হাসে। আদারা বলে, আপনার মতো খবিশ আমি দুইটা দেখি নাই। বলেই রেলিং থেকে নেমে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। মাহিরও তার পাশে গিয়ে বসে বলে, তাই তাহলে এই খবিশটাকে ছেড়ে দাও। আদারার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়।
আদারা মাথা নিচু করে বলে, থাকতে কদর করুন। এমন সময় না আসে যখন আপনার আমাকে খুব প্রয়োজন, ঠিক আমার মতো করে, কিন্তু আমি মুখ ফিরিয়ে নেই আপনার থেকে। জানেন তো, প্রকৃতির একটা নিয়ম আছে, তুমি যা দেবে তার দ্বিগুণ আপনার কাছে ফিরে আসবে। অভিশাপ দিচ্ছ? আদারা একটা হাসি দিয়ে বলে, না, এটা অভিশাপ না, এটাই সত্যি। রাত হয়েছে, চলুন নিচে যাওয়া যাক। কেন, কি হয়েছে? আর একটু থাকি, ভালোই তো লাগছে। তাহলে আপনি থাকুন, আমি যাই। মাহিরকে কিচ্ছু বলতে না দিয়েই আদারা নিচে চলে আসে, কিন্তু এবার সে আর মাহিরের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে চলে যায়, যেখানে সে আগে বেড়াতে আসলে থাকতো। খুব কান্না আসছে। কেন মাহির তাকে বোঝে না? কেন সব সময় তার কথার অন্য দিকটা খোঁজে? এক সময় কান্না করতে করতে আদারা ঘুমিয়ে যায়। মাহির রুমে এসে দেখে আদারা নেই, ভাবে হয়তো নিচে গিয়েছে। সে সোফায় বসে বসে আদারের জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু আদারা আসে না। এক সময় মাহিরও ঘুমিয়ে যায়। সকাল 6টার দিকে আদারা রুমে চলে আসে, দেখে মাহির সোফায় শুয়ে আছে। হয়তো ঠান্ডা লাগছে তার, তাই আদারা এসিটা কমিয়ে মাহিরের গায়ে চাদর দিয়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে নিচে যায়। মাহিরের ঘুম ভাঙল 9টার দিকে। তখনই আদারা আসে। মাহির আদারাকে দেখে বলে, গুড মর্নিং। গুড মর্নিং। কালকে রাতে কখন এসেছো রুমে? আদারা কিছু বলে না, হাতে রাখা কফির মগটা মাহিরের সামনে রাখে আর বলে, আপনি ব্রাশ দিয়ে ব্রাশ করবেন না। কেন, তাহলে কি দিয়ে করব? আর কেন? আদারা দরজার কাছে গিয়ে বলে, কারণ ওইটা দিয়ে আমি দেওয়াল পরিষ্কার করেছি কালকে। বলেই দেয় দৌড়। আর মাহিরের অবস্থা দেখার মতো। ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। নিশু তখন মাহিরের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মাহিরকে বমি করতে দেখে নিশু মাহিরের কাছে গিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি খুবই হতে চলেছি। মাহির ভূত দেখার মতো অবাক হয়ে যায়। মাহির বলে, কি বাজে বকছিস? পাগল হয়ে গিয়েছিস? খারাপ কি বলেছি? তুই সকাল সকাল বমি করলে এর মানে কি ধরে নিব? কানের নিচে দিব একটা। যা, তোর ভাবিকে উপরে পাঠা। তোর মতো জল্লাদ ভাই 2টা দেখি নাই, একটু এদিকে আয় তো। মাহির নিশুর কাছে যায়। নিশু মাহিরের পেটে হাত বুলিয়ে বলে, গুড মর্নিং ফুপি। জানিস তোর বাবাটা না খুব বোঝা, শুধু বকে। তোর মা ঠিকই বলে, মহিষ একটা। মাহির নিশুর কান ধরে বলে, তোকে না বললাম আদারাকে ডেকে দিতে, আর তুই তোর মতো বাজে কথা বলেই চলেছিস। নিশু নিচের কান ছাড়িয়ে বলে, আমার কানটা সমানে লালে লাল করে দিলি, হারামি মহিষ একটা। বলেই নিশু দৌড়। নিশু নিচে গিয়ে আদারাকে বলে, ভাবি গো, তোমাকে তোমার মহিষ আসবে, তোমাকে ডাকে। মাহিরের মা বলে, চুপ ফাজিল মেয়ে, আদারা যা তো, দেখে আয় মাহির কি বলে। আদারা নিজের হাত মুছতে মুছতে বলল, ওকে মা, আমি আসছি। আকাশ তখনই নিচে নামছিল। আকাশকে দেখে আদারা একটা হাসি দিয়ে রুমে চলে আসে। আদারা রুমে গিয়ে দেখে মাহির হাতের ব্যান্ডেজটা ভিজিয়ে বসে আছে। সেটা দেখে আদারা রাগী গলায় বলে, আপনার কি সেন্স, কমন সেন্স বলতে কিছুই নেই? হাতটা ভিজিয়ে বসে আছেন। আদারা গিয়ে ফার্স্ট এইড বক্সটা খুঁজতে লাগে। আদারা মাহিরকে জিজ্ঞেস করে। মাহির ইশারা করে বলে, ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে। আদারাও সেটা নিয়ে এসে মাহিরের সামনে রেখে চলে যেতে যেতে বলে, ব্যান্ডেজটা করে নিচে খেতে আসুন। অফিস যাবেন না? লেট হচ্ছে। থাক থাক, আর এত বেশি ভাবতে হবে না। যদি আমাকে নিয়ে সত্যি ভাবতিস তাহলে ব্যান্ডেজটা নিজেই করে দিতে। ডান হাতে লেগেছে, বাম হাত দিয়ে আমি কিভাবে করি? আর আমি অফিস যাব না কিছুদিন। আদারা মাহিরের কাছে আস্তে আস্তে বলে, রাগ দেখিয়ে ক্লাস ভাঙতে কে বলেছিল? আমি? আর অফিস যাবেন না মানে? আর মাহিরের হাতের ব্যান্ডেজটা খুলতে লাগে। মাহির বলে, একটু বিরতি দরকার, এসব আর ভালো লাগছে না। যাই হোক, খুব জলদি সবাইকে বলে তোমাকে মুক্ত করে দিব 6 মাসের মধ্যে, আর নিজে অন্য একটা ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিব। আদারা মুহূর্তেই রেগে গিয়ে বলে, আমাকে নিয়ে ভাবতে হবে না, কালকেও আপনাকে বললাম, কিন্তু আপনি বলেই নতুন করে ব্যান্ডেজটা করতে লাগে। মাহির বলে, দেখো আদারা, সম্পর্ক টিকে রাখতে ভালোবাসা লাগে, আর আমি অন্য কাকে? কাকে? মায়া আপুকে? সে আপনার ছোট ভাইয়ের বউ, আর আপনি আমাকে মুক্তি না, নিজের মুক্তির কথা বলছেন। আদারা প্লিজ, আমি এসব কথা নিয়ে ভাবতে চাই না। আচ্ছা ঠিক আছে, আর জোর করবো না, আপনার কোনো ব্যাপারে নাক গলাবো না। 6 মাস পর তো আমি চলে যাব, তাই না? মাহির চুপ হয়ে যায়। অপরদিকে আদারার মনে শুরু হয়েছে নতুন করে ঝড়।
আদারা খুব কষ্ট করে বলে, আচ্ছা মাহির, আপনি একটু অবাক হননি মায়াকে সুস্থ দেখে? মানে ও যা করেছে। প্রথম দেখে মুখে একটা তৃপ্তির হাসি চলে এসেছিল, কিন্তু যখন আকাশকে আর মায়াকে জড়িয়ে ধরাটা মাথায় আসে, মাথা ঠিক ছিল না আমার। সত্যি খুব ভালোবাসেন মায়াকে? এটা ভালোবাসা কিনা জানি না, কিন্তু কালকে আমার মায়ের জন্য না, আকাশ আর তোমার জন্য খারাপ লাগে। আচ্ছা, সত্যিটা জানার পরও তুমি আমাকে এত আগলে রাখছো কেন? কারণটা আপনার অজানা নয়, ভালোবাসি। কালকে যখন আমাকে জড়িয়ে আপনি কেঁদেছিলেন, তখনই আমার রাগ, অভিমান আর অভিযোগ সবকিছু শেষ হয়ে যায়। তখন আমাকে আপনার জায়গায় দাঁড় করিয়ে দেখি, সত্যি বলতে দোষটা আপনার ছিল না, আবার ছিল। কারণ আপনি পয়েন্ট অফ ভিউটা একবার চেক করতেন, তাহলে হয়তো এমনটা হতো না। আচ্ছা, আমার কোন দিক দিয়ে কমতি আছে একটু বলবেন? ব্যান্ডেজ করে উঠে দাঁড়ায় আদারা। মাহির বলে, তোমার কোনো দিক দিয়ে কমতি নেই। আদারা রেগে হাতের ফার্স্ট এইড বক্সটা ছুঁড়ে মারল। আর নিজেকে আটকে রাখতে পারবে না সে। মাহিরের গেঞ্জিটা টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, সমস্যা কি তোর? কি এমন চেয়েছে তোর কাছে? সেই প্রথম দিন থেকে তোর সব অত্যাচার সহ্য করে এসেছি। হ্যাঁ মানি, প্রতিবাদ করেছি, কারণ আমি ঠিক ছিলাম। আর এত মায়া মায়া করিস, 2 দিন পর মায়ার বাচ্চা কাচ্চা তোকে চাচ্চু চাচ্চু বলে ডাকবে। আমার থেকে আমার পরিবারটা কেড়ে নিয়েছিস, আবার বলছিস তুই আমার জন্য ভালো ছেলে খুঁজে দিবি। এই হারামজাদা, তোকে বলেছিলাম আমাকে বিয়ে কর। আমাকে যখন ফিরিয়ে দিয়েছিলি আমি চলে যাইনি, কেন আবার আসলি আমার জীবনটাকে নষ্ট করতে? আমি তো চেয়েছিলাম তোর জীবনটাকে জান্নাত করে, তুই কেন আমার জীবনটাকে জাহান্নাম করে দিলি? তোর কি মনে হয় সত্যিটা জানার পরও আমাকে সমাজ সেই আগের সম্মান দেবে? ওটা গ্রাম আর এটা শহর, আসমান আর জমিনের তফাৎ। নানান জনের মুখে আমাকে নিয়ে নানান কথা হবে। তোর কি? তুই তো ছেলে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোকে নিজের আপন মনে করে। এবার আর একই ভুল আমি আর করব না। তুই তোর মতো, আমি আমার মতো, আর আমাকে নিয়ে তোর দরদ দেখাতে হবে না। কিন্তু সেদিন বেশি বাকি নেই, যেদিন তুই নিজে আসবি আমার কাছে, কিন্তু সেদিন আমি থাকবো না। বলেই চলে যায়। আদারা দরজাটা খুলে দৌড়ে নিচে নেমে যায়। মাহিরও পেছন পেছন যায়, কিন্তু কাউকে কিছু না বলেই আদারা বাসা থেকে বেরিয়ে যায়। মাহিরের মা তা দেখে আদারাকে ডাকে, কিন্তু শোনে না। একটু পর মাহিরকেও দৌড়ে আসতে দেখে আদারার পিছন পিছন। সবাই তো অবাক, কি হচ্ছে সব। মাথার 2 হাত উপর দিয়ে যাচ্ছে। কিছু সময় আগ অব্দি তো ঠিক ছিল। মাহির বের হয়ে দেখে আদারা গেট খুলতে বলছে দারোয়ান চাচাকে, কিন্তু মাহির পেছন থেকে চিৎকার করে না বলে দেয়। দারোয়ান চাচাও গেট খোলে না। মাহির এসে আদারার হাত ধরে বলে, বাসায় চলো, খাবা, সবাই অপেক্ষা করছে। আদারা চিৎকার দিয়ে বলে, আমার জন্য তোকে ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। বাসার সবাই একসাথে তখন গার্ডেনে এসে পড়ে। মাহিরের মা আদারাকে এভাবে কথা বলতে দেখে বুঝতে পারল অনেক বড় কিছু হয়েছে। নিশু বলে, কি হয়েছে আদারা, এমন করছিস কেন? আদারা রেগে গিয়ে বলে, কি হয়নি তাই বল। তোর এই ভাই মিস মাহির আহনাফ আবিদ খান আর এই আকাশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাদের বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে ছিল। সে তো আমাকে বিয়ে করেছিল প্রতিশোধ নিতে, তার ভালোবাসা আর তোর ছোট ভাই আকাশের বউয়ের জন্য। আকাশের বউ কথাটা শোনা মাত্র সবাই আর এক দফা অবাক হয়। মাহির বলে, আদারা বাসায় চলো। কেন? কেন যাব আমি তোর দাসী হয়ে? তারপর আকাশ মায়া আর মাহিরের কালকের সব ঘটনাটা বলে। জানিস নিশু, কালকে যখন সে নিজের ভুলটা বুঝতে পারলো আর আমাকে সরি বলেছিল, সব ভুলে আপন করে নিয়েছিলাম। কিন্তু না, সে বলেছে আমাকে অন্য একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবে 6 মাস পর, আমাকে ডিভোর্স আর সবাইকে সময় মতো সত্যিটা বলবে। আমাকে সস্তা পেয়ে গিয়েছিল, তাই যেমন খুশি তেমনি নাচিয়েছে। কিন্তু আমি আর পারবো না, আমাকে মাফ করো তোমরা। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে আদারা। তখনই মাহিরের বাবা এসে মাহিরের গালে একটা কষিয়ে চড় লাগায়, বলে, তোকে এই শিক্ষা দিয়েছে তোর মা বলল? মাহিরের মা আদারাকে নিয়ে ধরে। আকাশের বাবা তো রেগে বোম হয়ে আকাশের দিকে তেড়ে যায়, কিন্তু আকাশের মা অনেক কষ্টে আটকায়। নিশু বলে বাসায় চল সবাই, কিন্তু আদারা যেতে নারাজ। অনেক জোর করে আদারাকে বাসায় নিয়ে আসে সবাই। অপরাধীর মতো আকাশ আর মাহির দাঁড়িয়ে আছে। মাহিরের মা মাহিরকে বলে, সবাই মাহির মাহির কেন করছো? সব নাটের গুরু তো এই আকাশ, তোকে তো আমি। নিশু এসে আদারাকে থামায়। আকাশের বাবা সরাসরি বলে দেয়, আকাশকে আমি ত্যায্য পুত্র করলাম। ওর আর এই বাসায় জায়গা নেই। ও ওর বউ নিয়ে যেখানে খুশি থাক। বলেই উপরে চলে যায়।
আকাশের মা বলে, তোর মতো ছেলে আমারও চাই না। একটা মেয়ের জীবন নষ্ট করতে তোর একটু খারাপ লাগলো না? যেখানে তোদের বাসায় তোদের আদরের বোন আছে। এর জন্যই আমি এখন বলতে চাইনি, কিন্তু আদারা। আদারা? আদারা কি? এই, তুমি তো একটা সেলফিশ গাইন্ড। নিজের ভালো বুঝিস, তুই আমাকে কি ডিভোর্স দিবি? আমি নিজে তোকে ডিভোর্স দেব। মাহিরের মা আদারাকে বলে, আদারা মা, শান্ত হও। আমি থাকবো না এখানে। আদারার সাফ সাফ কথা, সে এই বাসায় থাকবে না। মাহিরের মা, নিশু, বাবা, চাচা, চাচি সবাই একসাথে বলে বুঝিয়ে রাজি করায় আদারাকে। মাহির তো অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদারার দিকে, কিন্তু এই দৃষ্টিতে আদারার রাগ গলে যাওয়ার মতো না। আদারা বলে, কেন থাকবো আমি? কি পরিচয় থাকবো বলতে পারো তোমরা? আজ না হয় কাল, কাল না হয় পরশু, চলে যেতেই হবে আমাকে। মাহিরের মা বলে, তুই তোর ফুপির কাছে থাকবি, তোকে বলবো না মাহিরের বউ হয়ে থাকতে। তুই নিশু আর মিলির সাথে থাকবি। কাল থেকে তুইও ভার্সিটি যাবি মিলি আর নিশুর সাথে। মাহিরের বাবা, এতে তোমার কোনো আপত্তি আছে? মাহিরের বাবা বলে, না, আমার কোনো আপত্তি নেই। আর আজই আমি চাই না এই দুই ছেলে কুকর্মের জন্য আমার সম্পর্ক খারাপ হোক। আকাশকে তার বউকে নিয়ে আসতে বল। আর হ্যাঁ, সে যাই করুক, তোর ছেলে তাই বলে তেজ্যপুত্র করার মানেই হয় না, এটা ইসলামে হারাম। বলেই মাহিরের বাবা বেরিয়ে যায় অফিসের জন্য। মাহিরের বাবা বরাবরই এমন, সবকিছু ঠান্ডা মাথায় করার চেষ্টা করে। মাহিরের চাচাও বেরিয়ে যায়। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মাহিরের বাবা হাতের ইশারায় মাহির আর আকাশকে আসতে বলে। আকাশও যেতে লাগে। মাহির বলে, আমি কিছুদিন অফিসে যেতে পারবো না। মাহিরের বাবা 1 মিনিট দাঁড়িয়ে শুধু এতটুকু বলে, ওকে, টেক ইউর টাইম, বলেই বেরিয়ে যায়। আদারা ভাবছে সে এখন যাবে কোথায়। গ্রামে ফিরে গেলে হাজারো কথা শুনতে হবে তার জন্য তার পরিবারের। সেই জিনিসটা দ্বিতীয়বার চাই না। মাহিরের মা বলে, আয় মা, আয়, কিছু খেয়ে নে। ভালো লাগছে না ফুপি, আমার কাজ আছে। জামা কাপড় সব পরে আছে ওই রুমে, সেগুলো গুছাতে হবে, অনেক কাজ। সার্ভেন্টরা করে দিবে। না, আমারটা আমিই করব। নিশু হঠাৎ করে বলে, ভাইয়া তোর হাতে কি হয়েছে? মাহির নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে বলে, কিছু না। উপরে চলে যায়। আদারাও কিছু না খেয়ে গেস্ট রুমে চলে আসে। দরজাটা লাগিয়ে বালিশে মুখ গুজে কান্না করছে। এটা তার সাথে কি হচ্ছে? আদারা ভাবতেও পারেনি তার জীবন থেকে সুখ নামক জিনিসটা এভাবে উড়াল দিবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। মাহির সেই কখন থেকে অপেক্ষা করছে আদারার জন্য। যখন আদারা রুমে আসবে তার জামা কাপড় গোছাতে, তখন সে তার সাথে কথা বলবে। কিন্তু এটা ছিল তার ভুল ধারণা। সেদিনে আদারার মাহিরের রুমের আশেপাশে অবধি দেখা যায়নি। মাহিরের আর একসময় ভালো লাগে না, তাই সে তার রুম থেকে বেরিয়ে যায়। মাহিরের মা ছেলেকে ভর দুপুর কোথাও যেতে দেখেও চুপই থাকলেন। অন্য কোনো দিন হলে হয়তো মাহিরকে বাধা দিত। সবাই দুপুরে একসাথে বসে খেতে লাগলো। আদারাকেও জোর করে নিয়ে আসে মিলি আর নিশু মিলে। আদারা হালকা পাতলা কিছু মুখে দিয়ে উঠে দাঁড়ায়। আর মাহিরের আম্মু বলে, আদারা খাবার শেষ করো। নিশু, মিলি, তোরা 3 জন একসাথে থাকবে। নিশু মাথা দোলায়। নিশু আর আদারা অনার্স 2nd ইয়ারের ছাত্রী, আর মিলি তাদের 1 বছরের জুনিয়র। আদারাও মাথা দোলায়। তারপর 3 জন মিলে যায় মাহিরের রুমে। ফার্স্ট এইড বক্সটায় থাকা ঔষধগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে এখনো পর্যন্ত। আদারা সেগুলোর দিকে এক পলক তাকিয়ে কিছু না ভেবেই নিজের জামা কাপড় গুছিয়ে নিতে থাকে। তখনই রুমে প্রবেশ করে মাহির। মাহির আদারাকে দেখে মনে মনে খুশি হয়ে যায়। মাহির নিশু আর মিলিকে বলে, নিশি, মিলি, বাইরে যা তোরা। নিশু আর মিলি আদারার লাগেজটা নিয়ে বাইরে চলে যায়। আদারাও বেরিয়ে যেতে চাইলে মাহির গিয়ে দরজা আটকে দাঁড়ায়। আদারা সেটা দেখে ভ্রু কুঁচকে ফেলে। আদারা মাহিরের হাতের নিচ দিয়ে বেরিয়ে যায়। মাহির বলে, এই মেয়ের এত জিদ কেন? একটু কথা শুনলে কি হয়? কথাটা আদারার কান এড়ায়নি। এত বড় অন্যায় করার পরও আদারার রাগটাই চোখে পড়ল তার। আবেগ অনুভূতিগুলো তুচ্ছ তার কাছে। আদারার সামনে এগোতেই দেখে একটা ফুলদানি। সেটা নিয়ে এসে ছুঁড়ে মারল মাহিরের রুমের দরজাটার ঠিক একটু আগে। মাহির রুমে ছিল। হঠাৎ কিছু ভাঙার আওয়াজে সে ভয় পেয়ে যায় রুম থেকে বেরিয়ে দেখে তার দরজার কাছে ভাঙা ফুলদানিটা পড়ে আছে। মাহির কি মনে করে হেসে দেয়। বিকেলের দিকে নিশু, আদারা আর মিলি বের হয় শপিং করতে। আদারা, নিশু আর মিলি মিলে
অনেক শপিং করে, আর শেষে আদারা নিজের জন্য একটা ফোন আর বই কেনে। এখন থেকে সে আর মাহিরকে নিয়ে ভাবতে চায় না, নিজেকে নিয়ে ভাববে সে। মাহির নামক কোনো মানুষ তার জীবনের বড় একটা অংশ জুড়ে ছিল, সেটা যে মুছে ফেলবে। বাসায় এসে আদারা একদম ফ্রি হয়ে যায়, আগের মতো সবার সাথে। শুধু এড়িয়ে যায় মাহির আর আকাশকে। মাহিরের চোখের দিকে তাকায় না অবধি আদারা। মাহিরের মাও মাহিরের সাথে তেমন দরকার ছাড়া কথাই বলে না। দেখতে দেখতে কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে আদারা যথাসম্ভব এড়িয়ে চলছে মাহিরকে। মাহিরেরও প্রচুর খারাপ লেগেছে কাজটায়, কিন্তু কারণটা তার অজানা। আজ মিলি আর নিশু আদারা বাসায় একা, কারণ বাসার সবাই মাহিরের চাচির সাথে তাদের চাচির বাবাকে দেখতে গিয়েছে বাসায়। বাসায় শুধু মাহির, আদারা, নিশু আর মিলি। মাহির অফিসে তার ফিরতে লেট হবে, তাই নিশু আর মিলি প্ল্যান করে যে তারা সবাই একসাথে পার্টি করবে, ডিজে পার্টি। সবাই টি শার্ট আর একটা 3/4 প্যান্ট পরে আছে। নিশু আর মিলি এগুলো পরে অভ্যস্ত, তারা প্রায় সময় এগুলো পরে থাকে। কিন্তু আদারার একটু আনইজি লাগছে, কিন্তু আদারাকে বেশ কিউটও লাগছে। পরনে তার গোলাপি আর সাদা কালারের টি শার্ট, সাদা কালারের প্যান্টে জাস্ট চুলগুলো উঁচু করে ঝুটি করা। ওয়াও! দেখতে দেখতে রাত 11টা বেজে যায়, তখনও তারা ডান্স করছে। আদারাও তাল মিলিয়ে ডান্স করছে। একটা সময় তাদের বেশ গরম লাগে, তখন নিশু বলে, আদারা, নিচে গিয়ে আইসক্রিমের বক্সটা নিয়ে আয়। আমি যাব না নিচে। কেন, কেউ কি তোমায় খেয়ে ফেলবে নাকি? দূর, নিচের সার্ভেন্টরা আছে না। চুপ শাকচুন্নি, তুই ভালো করে জানিস সন্ধ্যার পর বাসায় আমরা ছাড়া কেউ থাকে না। যাচ্ছি, তোদের আমি আইসক্রিম দেব না। বলেই নিচের দিকে পা বাড়ায়। আদারা এখন ফ্রি। মাহিরকে দেখলে খারাপ লাগে, কিন্তু তার বলা করা ব্যবহারগুলোর কথা মনে পড়লেই আদারার আর ভালো লাগে না। আদারা ফ্রিজ থেকে একটা ফোন বের করে খুলে খেতে থাকে, আর আইসক্রিমের বক্সটা না নিয়ে বাটিতে করে নিয়ে যেতে থাকে, কারণ নিশু আর মিলি একেবারে 1 বক্স সাবার করে দিয়ে দিবে। পরে তাদের কষ্ট হবে, ঠান্ডা জ্বর লাগবে। আদারা কিচেন থেকে মাত্রই বের হয়, কিন্তু সমস্যা হচ্ছে 1 হাতে তার ট্রে আর 1 হাতে তার আইসক্রিম। ঠিক তখনই বাসায় প্রবেশ করে মাহির। অনেক ক্লান্ত সে। হঠাৎ করে দরজা খোলাতে আদারা ভয় পেয়ে যায়। মাহির তো হা হয়ে তাকিয়ে আছে, আর মাহিরের এমন করে তাকিয়ে থাকা দেখে আদারা কেমন যেন লাগছে। মাহিরের কি হলো কে জানে। সে গিয়ে আদারার হাত থেকে ফোনটা নিয়ে খেতে খেতে বলে, হেল্প করে দিলাম, সুখ পাখি, এবার যাও। আদারা অবাক হয়ে যায়। এই প্রথম মাহিরের মুখে এত সুন্দর একটা ডাক নাম পেল সে। মাহির বলে, অনেক গরম লাগছে, বলেই চলে যায় ফোনটা নিয়ে। মানে কি, আদারা মাহিরের এমন হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারছে না। নিশ্চিত এর পিছনে কোনো কারণ আছে। মাহির নিজের রুমে এসে একাই হেসে ফেলে, ভাবে ডোজটা হয়তো একটু বেশিই হয়ে গিয়েছে। মাহির ভাবছে আজ দুপুরের কথা। হঠাৎ করেই মায়া তার সাথে দেখা করতে আসে। মাহির দেখা করতে না চাইলেও এক প্রকার জোর করে কথা বলে। মায়া বলে, জানি আমরা ক্ষমার অযোগ্য, হয়তো কোনোদিন তুমি আমাদের ক্ষমাও করবে না, সেটাই স্বাভাবিক। জানো তো মাহির, যখন আমরা ভাবি আমরা তাকে ছাড়া বাঁচব না, তখন সৃষ্টিকর্তা আমাদের থেকে সেই জিনিসটা কেড়ে নেয়, আর এটা বুঝিয়ে দেয় যে কেউ কারোর জন্য বাঁচে না বা মরে না, সব কিছু আগে থেকেই লেখা। তোমার আর আমার কাহিনীটা ঠিক তেমন, কিন্তু আমার আর আকাশের ভুলের মাসুল আদারা কেন দিবে বলতে পারো? আদারার তো কোনো ভুল নেই। আদারা তো তোমার সামনে নিজেকে উপস্থিত করেছে একটা খোলা বইয়ের মতো। সে চায় তুমি তাকে পড়ো, তার ভিতরে গল্পটাকে আঁকড়ে ধরো। মাহির, সময় থাকতে কদর করতে শিখো, নয়তো এমন দিন না আসে তুমি আদারাকে খুব করে চাইবে কিন্তু পাবে না। আজ আসি, অনেক কথা বললাম, ক্ষমা চাওয়ার সাহস আমার নেই। দেখা হবে আবার, নয়তো রোজই দেখা হবে, সপ্তাহখানিক বাদেই। আমাকে আকাশ বাসায় নিয়ে যাবে। বলেই মায়া চলে যায়। মাহিরও ভাবে মায়া তাকে ধোঁকা দিয়েছে, এতে তার খারাপ লাগেনি, বরং সে যে আদারাকে কষ্ট দিয়েছে তাতে তার খারাপ লাগছে। হয়তো তার মনেও আদারাকে নিয়ে কিছু আছে। হ্যাঁ, সত্যি আছে, নয়তো আদারার করা ইগনোর তার এত খারাপ লাগতো না। মাহির আদারার প্রেমে পড়ে গেছে, কিন্তু মাহির ভাবে এই মেয়ে যেই চোরে থাপ্পড় মারে মাথা ঝিমঝিম করে। সেই দিনের থাপ্পড়টার কথা মনে পড়তেই গালে হাত চলে যায় মাহিরের। মাহিরের ক্ষুধাও লাগছে, তাই আইসক্রিমটা শেষ করে ফ্রেশ হয়ে নিচে যায়। রাত তখন 1টা বাজে। নিশু আর মিলি ঘুমিয়ে পড়েছে।
আদারার খুব পানি তৃষ্ণা লাগায় সে নিচে নামে পানি খেতে, কারণ রুমে পানি নেই। ঠিক তখনই দেখে মাহিরও আসছে, কিন্তু সে মাহিরকে দেখেও না দেখার ভান করে পানি খেয়ে চলে যেতে নিলে মাহির বলে, সুখ পাখি, ক্ষুধা লাগছে, কি খাবো? বাচ্চাদের মতো করে বলে। আদারার এই ডাক অপেক্ষা করার ক্ষমতা নেই, কিন্তু রাগী ভাবটা বজায় রেখেই বলে, ফ্রিজে খাবার রাখা আছে। না, অন্য কিছু খাবো। অন্য কিছু কি খাবেন? আসো আমরা কিছু রান্না করি। যা খুশি করেন। বলে চলে যেতে চাইলে মাহির আদারার হাত ধরে কিচেনে নিয়ে যায়। আদারা আর এক দফা অবাক, হচ্ছেটা কি এইসব? কিচেনের টেবিলে অনেকটা জায়গা খালি ছিল, সেখানে মাহির আদারাকে কোলে তুলে বসিয়ে দেয় আর বলে, আমার সাথে এখানে বসে থাকবে, আমি স্যুপ বানাবো। আদারা হেসে দেয় এইবার, কারণ স্যুপ বানানো অনেক ইজি, গরম পানির সাথে সবজি আর প্যাকেট স্যুপ। আদারাকে হাসতে দেখে মাহির সবজি কাটতে কাটতে বলে, হাসবে না বলে দিলাম। আদারা আঙ্গুল নিচের ঠোঁটে রেখে আবারও হেসে দেয়। অসাবধানতার কারণে মাহিরের আঙ্গুল কেটে যায়, কিন্তু তেমন না, হালকা। আদারা মাহিরের দিকে তাকিয়ে আছে। ব্রেন বলছে উঠে চলে যেতে, মন বলছে থেকে যেতে। সময়টা সত্যি অদ্ভুত। মাহির স্যুপ তো বানিয়েছে, কিন্তু সেটা খাওয়ার অযোগ্য। আদারা এবার আর না পেরে হু হু করে হেসে দেয়, আর মাহির এক মনে তাকিয়ে আছে আদারার দিকে। আদারা টেবিল থেকে নেমে ফ্রিজে রাখা খাবার গরম করে দেয় মাহিরকে। আমি খেতে পারবো না, হাত কেটে গেছে, আর আগের ক্ষতটাও এখনো আছে। চামচ দিয়ে তো খাবেন। হাত দিয়ে খেতে ইচ্ছে করছে, আজ যদি হাতটা ভালো হতো। সমস্যা কি? মাহির ভাবে আদারা তাকে খাইয়ে দেওয়ার কথা বলবে, কিন্তু না, সে বলে, হাত ঠিক হলে খাবেন, কাল ভার্সিটি আছে। বলেই আদারা চলে যেতে চাইলে মাহির গিয়ে বলে, কেমন মেয়ে গো তুমি? হাজবেন্ড অফিস থেকে এসেছে, আর একটু আদর আপ্যায়ন করবে কি তুমি? তা না। আদারা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হাজবেন্ড? হাসালেন। সরি আদারা, আমাকে কি ক্ষমা করে নতুন অধ্যায় শুরু করা যায় না? যখন আমি আপনাকে চেয়েছিলাম তখন কোথায় ছিলেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না। আর 5.5 মাস পর আমাদের ডিভোর্স, তাই এসব না বলাই ভালো। আপনি আপনার রাস্তায় যাবেন আর আমি আমার রাস্তায়, মাঝে রয়ে যাবে কিছু না বলা ভয়ঙ্কর অন্ধকার। এর মানে কি ধরে নিব? তুমি আর আমাকে চাও না? আদারা উপরে যেতে যেতে বলে, চাইলেও তো সব কিছু পাওয়া যায় না। একটা কথা আছে, যদি সব ইচ্ছে পূরণ হয়ে যায় জীবনে, তাহলে তামান্য করবে কিসের জন্য? কিছু অপূর্ণ ইচ্ছেই বাঁচতে আমাদের সাহায্য করে। আমি ঠিক তেমন, আর হঠাৎ এমন পরিবর্তন ঠিক মানতে পারছি না। মায়া এসেছিল অফিসে। তারপর মাহির আদারাকে সব কিছু বলে। আদারা বলে, অন্যের কথাই না, যেদিন নিজে বুঝতে পারবেন সেদিন এসেন। কারো কথায় আমি কিছু বলিনি বা করিনি। মায়া এখন আমার ছোট ভাইয়ের বউ। আদারা নিচে নেমে এসে বলে, আমি জানি। আর কিছু? মাহির কিছু না বলে নিচের রুমে চলে যায়। আদারার খারাপ লাগে, কারণ একটু আগেই মাহির বলল তার ক্ষুধা লেগেছে, এখন আবার না খেয়ে চলে গেল। আদারা প্লেটে খাবার নিয়ে মাহিরের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। রুমটায় প্রবেশ করে না অনেক দিন, যাবে কি যাবে না ভাবছে। রুমটা সম্পূর্ণ অন্ধকার করে রাখা। আদারা রুমের লাইট অন করে দেখে টাই এক জায়গায়, মোজা এক জায়গায়, আর শার্ট আর এক জায়গায়। আদারা বরাবরই গোছানো একটা মেয়ে, তার এমন নোংরা ভালো লাগে না। সে খাবারটা টি টেবিলে রাখে, আর তখনই ব্যালকনি থেকে মাহির আসে, হাতে সিগারেট। আদারার সিগারেটের গন্ধটাই অনেক খারাপ লাগছে। মাহির আদারার কাছে এসে তার মুখে ধোয়া দিয়ে বলে, এখানে কি চাই? আপনার খাবার। খেতে পারি এক শর্তে, সেদিনের মতো খাইয়ে দিতে হবে। পারবো না। আমিও খাবো না। আদারা শেষে না পেরে হাত ধুয়ে এসে খাবার তুলে দেয় মাহিরের মুখে। মাহির বলে, এভাবে না, হাত দিয়ে খাবো। আদারা খাবার ধরে মাহিরের মুখের কাছে। মাহিরও খেতে লাগে। মাহির এবার ইচ্ছে করেই আদারার হাতে কামড় দেয়। আদারা ব্যথা পেলেও কোনো রিয়াকশন দেয় না। আবারও মাহির একই কাজ করে। আদারা এবার হালকা চিৎকার দেয়। মাহির বলে, তুমি খাচ্ছ না কেন? আপনি খান, কিন্তু দয়া করে আমার হাত না, ভাত খান। হ্যাঁ আমি জানি, আমি খান। এবার তুমিও খাও। আমি খেয়ে নিয়েছি। তুমি মানে আপনি খান। আরে বেবি, আমি জানি তো আমি খান, আর তুমি মিসেস খান। মাত্র 5.5 মাসের জন্য। কথাটা শোনার সাথে সাথে মাহির বলে, আমি খাবো না। আরেকটু আছে। বললাম তো খাবো না আমি। ঠিক আছে, কিন্তু রুমের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে মানুষ না, মহিষ থাকে এই রুমে।
তুমি গুছিয়ে দাও। আপনার কি হয়েছে বলুন তো? 1 মিনিট। মাহির কিছু বলে না, তাই আদারা কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে প্লেটটা রেখে হাত ধুয়ে যেই না নিশুর রুমে যাবে, তখনই মাহির এসে আদারার হাত ধরে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আদারা বলে, আরে আরে, কি হয়েছে? হয়নি তবে হবে, তোমার আর আমার 2টা কিউট বেবি। আদারা ভূত দেখার মতো তাকিয়ে আছে মাহিরের দিকে। আদারা মাহিরের কাছে গিয়ে বলে, একটু নিচে হবেন? মাহিরও আদারার কথায় নিচু হয়। আদারা মাহিরের কপালে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলে, কই, ব্যথার তো কোনো চিহ্ন দেখছি না। মাহির আদারাকে নিজের সাথে জড়িয়ে ধরে ফু দিয়ে আদারার সামনের কাটা চুলগুলো উড়িয়ে দিয়ে বলে, তুমি কি করছো একটু বলবে? আদারা তো জমে ফ্রিজড হয়ে গেছে, তার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মাহির সেটা দেখে বাঁকা হাসি দিয়ে বলে, সত্যি আজ খুব গরম। আর তুমি? আর কিছু বলার আগেই আদারা মাহিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে চাইলে মাহির গিয়ে আদারাকে বলে, আসো আমি হেল্প করি। বলেই দরজা খুলে দেয়। আদারাকে আর পায় কে, বাচ্চাদের মতো দৌড় দেয়, আর ব্যালেন্স সামলাতে না পেরে ঠুস করে পড়ে যায়। হামাকুড়ি দিয়ে আদারা রুমে চলে যায়, আর আয়তুল কুরসি যেই যেই দোয়া পারে সব পড়তে থাকে। আর অন্যদিকে মাহির হাসতে হাসতে শেষ। মাহির হাই তুলতে তুলতে বলল, ভালোই হয়েছে, বিয়ের পর বউকে গার্লফ্রেন্ড বানাবো, তারপর চুটিয়ে প্রেম করব। কিন্তু অনেক কিছু করতে হবে, যাই, সকালে উঠতে হবে। মাহির গিয়ে ঘুমিয়ে পড়ে ওইদিকে আদারা ভয়ে শেষ। তার মনে হচ্ছে মাহিরকে ভূতে বশ করেছে, কারণ তার মতে মাহির কখনো সেন্সে এমন করবে না। একসময় আদারাও ঘুমিয়ে পড়ে। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসে। এখন অপেক্ষা মাহিরের। মাহির এসে তার জায়গায় না বসে আদারার পাশে বসে পড়ে। নিশু আর মিলিত অবাক। যত যাই হোক, মাহির সব সময় তার বাবার পাশের চেয়ারে বসে, আর যখন তার বাবা না থাকে তখন সে তার বাবার জায়গায় আর আকাশ মাহিরের জায়গায়। এটা এই বাড়ির এক ধরনের নিয়ম বললেই চলে। মাহির বলে, তাড়াতাড়ি খা, তোদের আবার ভার্সিটি পৌঁছে দিতে হবে। তুই ভার্সিটি দিতে যাবি, অফিস যাবি না? আজকে কোনো মিটিং নেই, আর যা কাজ আছে ওইটা পিয়ে দেখে নিবে। আধার আপু, খাচ্ছ না কেন? আদারা খাবে কি করে? মাহির তার হাত ধরে রেখেছে। মাহির বলে, ওর শরীরটা খারাপ লাগছে, হয়তো চোখ মুখ লাল হয়ে আছে, আর খাচ্ছেও না। আদারা কিছু বলতে যাবে, তখনই মাহির বলে, এই নিশু, তুই আর মিলি চলে যা, আমি ড্রাইভার চাচুকে বলছি তোদের দিয়ে আসতে। তোদের কোনো সমস্যা হবে? নিশু ঠোঁট চেপে হাসি দিয়ে বলে, না, আমাদের আবার কি সমস্যা? এই মিলি, তাড়াতাড়ি চল। বলেই জুসটা মুখে দিয়ে চলে যায়। আদারার তো ভয় লাগছে, ভূতনা তার ঘাড় মটকে দেয়। নিশু আর মিলি যাওয়ার পর মাহির আদারার হাত ছেড়ে দেয় আর বলে, তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে বাইরে যাব। আদারা চেয়ার ছেড়ে উঠে চিৎকার দিয়ে বলে, এই জিনভূত, তুই কে? কোন গাছ থেকে আমাদানি হয়েছিস? আমার মহিষ, মানে মিহির, ধর মাহিরকে ছেড়ে দে। এই বেটা তার চেয়ে বেশি ভয়ঙ্কর খারাপ। খবিস, তোর নানা 14 গোষ্ঠীর নানার নানা যদি জানতে পারে তুই কাকে দিয়ে এসব করিয়েছিস, তোকে মানে তোর আত্মাকে কাঁচা চিবিয়ে খাবে। মাহির ধমক দিয়ে বলে, হোয়াট ননসেন্স, কি বাজে বকছো? 20 মিনিট সময় রেডি হয়ে নিচে নামবে, নয়তো সত্যি ভূত হয়ে ঘাড় মটকাবো। না না না, এই তো আমি এক্ষুনি যাচ্ছি, এই গেলাম, এই আসলাম। আম্মু বলেই রুমের দিকে ছুট লাগায়। আর এই দিকে মাহির বলে, ওর মতো একটা এত সাহসী আর বুদ্ধিমতী মেয়ে নাকি ভূতে বিশ্বাসী, ভাবা যায়? 25 মিনিট হতে চলল, কিন্তু আদারার কোনো খোঁজ নেই। মাহির আদারার রুমের দিকে যেতেই দেখে আদারা একটা হলুদ রঙের শাড়ি, সাথে চুলগুলো খুলে রাখা, আর ঠোঁটে হালকা রেড কালারের লিপস্টিক। ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে নিচে নামছে। মাহিরের একটা হাত আপনা আপনি বুকের বাপাশে চলে যায় আর বলে, মার ডালা ইয়ার। আদারা মাহিরের সামনে এসে চুপচাপ দাঁড়ায়। মাহির আদারার দিকে এক মনে চেয়ে আছে। কাকতালীয় ভাবে মাহিরও সাদা জিন্স আর হলদে রঙের শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ব্রেসলেট। জাস্ট ওয়াও, দুজনকেই সুন্দর লাগছে। মাহির আদারাকে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পরপরই মাহির আদারাকে দেখছে, আর আদারাও তাকিয়ে আছে। আদারা মনকে হঠাৎ করে একটা ভয় আকারে ধরে বসেছে, হয়তো কিছু হতে চলেছে। ভয়ঙ্কর আতঙ্ক করা নাড়ছে আদারার মনে। ভোরের দিকে স্বপ্নেও খারাপ দেখেছে। আজকে কেন যেন তার সেই রাগটা কাজ করছে না আদারার। সামনে যেতেই মাহির দেখে একটা গাছের নিচে একজন বৃদ্ধ মহিলা
বেলি ফুলের গাছরা বিক্রি করছে। আর মাহির সেটা দেখে বলে, তুমি বসো, আমি আসছি। বলেই গাড়ি থেকে নেমে পড়ে আর রাস্তা ক্রস করে অন্যদিকে যায় ফুল আনতে। আদারাও কার থেকে নামে মাহিরের কাছে যেতে চাইলে একটা ট্রাক তড়িৎ গতিতে ছুটে এসে একটা ধাক্কা দিয়ে আদারাকে অন্য পাশে ফেলে দিয়ে চলে যায়। মাহির আদারা বলে চিৎকার দিয়ে দৌড়ে আসছে। রক্তের লাল রঙে ভরে আছে পিচঢালা ঝকঝকে রাস্তাটা, আর সেই রক্তের মালিকের নিথর দেহ পড়ে আছে রাস্তার মাঝখানে। চোখ তার পিটপিট করছে। হয়তো এটাই তার জীবনের শেষ কিছু মুহূর্ত। হয়তো তাকে বিদায় নিতে হবে এই সুন্দর নামক নিষ্ঠুরতম পৃথিবীর কাছ থেকে। আর রয়ে যাবে তার হাজারো স্মৃতি, আর কিছু না বলা অভিযোগ আর অভিমান। হঠাৎ করেই মানুষ জড়ো হতে লাগলো আদারার আশেপাশে, কিন্তু তার সাথে শুরু হলো ঝুম বৃষ্টি। রক্তে লাল আভাতে ভেসে যাচ্ছে রাস্তা। তখনই ভিড় ঠেলে কেউ ছুটে আসে আদারার দিকে, কিন্তু এতটা সময়ে অনেক লেট হয়ে গেছে তার আসতে। আদারা ধীরে ধীরে নিজের চোখ মুছে ফেলে। তা দেখে মাহির দৌড়ে আসে আদারার কাছে আর বলতে লাগে, আদারা, এই আদারা, চোখ খুলে দেখো, তোমার মাহির এসেছে। আদারা। আদারার মনে হচ্ছে কেউ তাকে খুব করে ডাকছে, কিন্তু তার চেয়ে তাকে হাতছানি দিয়ে বেশি ডেকে চলেছে এক ঘোর আধার। সেখানটায় তলিয়ে গেলে হয়তো তার আর ফিরে আসা হবে না। মাহিরের তো পাগল পাগল অবস্থা। নিজের চোখের সামনে নিজের স্ত্রীর এমন অবস্থা দেখলে কয়জন মানুষ পারে ঠিক থাকতে? আজ তার মনে হচ্ছে যদি আদারের কিছু হয়ে যায় তাহলে তার বেঁচে থাকার মূল কারণ সে হারিয়ে ফেলবে। নিজেকে সামলে নিয়ে কোলে তুলে নিল সে আদারাকে। ততক্ষণে অ্যাম্বুলেন্সও চলে আসছে, কারণ এত লোকের মাঝে কে যেন অ্যাম্বুলেন্সকে কল দিয়ে দিয়েছে। অপারেশন থিয়েটারের বাইরে ঘন্টা দুয়েক ধরে বসে আছে মাহির, সাথে আছে নিশু মিলি। নিশু মিলিও কান্না করছে। মাহিরের বাবা মাকে ফোন দিয়ে নিশু বলে যে আদারা কার অ্যাক্সিডেন্ট করেছে। অপরদিকে নিশু ইমরানের ফোনে মেসেজ করে দিয়েছে। মেয়ের এমন অবস্থার কথা শুনে কোনো বাবা মাই রাগ করে থাকতে পারে না, তাই তারাও ছুট লাগিয়েছে। মাহিরের চোখে পানি টলমল করছে, কিন্তু সেটা গড়িয়ে পড়ছে না। মাহির আর পারবে না এভাবে বসে থাকতে। সোজা চলে যায় মসজিদে। নিশু মিলি ডাকলেও কোনো সাড়া পায়নি। মাহির আজকে তার কাছে তার আদারাকে চাইবে, যে কখনো তাকে ফিরিয়ে দিবে না। মাহিরের বাবা মা এক প্রকার দৌড়ে হসপিটালে ঢুকছে। আদারার মা বাবাও চলে এসেছে এতক্ষণে। আদারার চাচি তো নিজের সাজুগুজু ঠিক করতে ব্যস্ত। উদ্দেশ্য মিলির জন্য ইমরানের হাত চাইবে। এই সময়েও কেউ এমন কিছু ভাবতে পারে তা ভাবলেই অবাক লাগে। মাহিরের মা নিশুর কাছে গিয়ে বলে, আদারা কোথায়? ডক্টর কি বলেছে? আদারার মাও নিশুর কাছে উত্তরের আশায় চেয়ে আছে। নিশু বলে, এখনো ডক্টর বের হয়নি। তখনই মাহিরের বাবা বলে, মাহির কোথায়? ভাইয়া অনেক ভেঙে পড়েছিল, হঠাৎ করে উঠে কোথায় যেন চলে যায়। আদারার চাচি পান চিবুতে চিবুতে বলে, এত সুন্দর একখানা সম্বন্ধ আইছিল, যদি কুকর্ম না কইরা ওইখানে বিয়া হইতো ভালা হইতো। গ্রামের মায়ে এইখানে মানায় নাকি? আর যেই চুনকালি মাখাইছে আমাদের মুহে, এমন মাইয়া না থাই ভালো। তোর মতো খারাপ মহিলা আমি দুইটা দেখি নাই। তুই পারিসই অন্যের খুঁত আর কুটনামি করতেম। নিজেকে কি মনে করস? মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছেন, আর তুই তোর এই অকর্মা কথা কইতাছিস। সবাই রেগে একাকার। এখানে আদারার জীবন মরণের ব্যাপার, সে আছে তার কথা নিয়ে। তখন মাহিরও চলে আসে। মাহির বলে, আদারা এখন মিসেস মাহির আহনাফ আবিদ খান। ওর নামে উল্টাপাল্টা কথা বলার আগে ভেবে নেবেন। আর আদারার কোনো দোষ ছিল না, আর আমাদের আগেও বিয়ে হয়নি, ওইগুলো সব নাটক ছিল। কারণ আর কিছু বলতে যাবে তখন মায়া পেছন থেকে বলে, কারণ মাহির আদারাকে ভালোবাসতো, আর ওর কাছে অন্য কোনো উপায় ছিল না বিয়েটা আটকানোর। আদারার মা তো কান্না জুড়ে দিয়েছে। সে তার মেয়েকে বিশ্বাস না করে কত কিছু বলেছে। আর অপরদিকে মাহির তো অবাক, মায়া কেন সত্যিটা লুকালো। আদারার বাবা বলে, তুমি কে মা, আর তুমি বা এইসব কিভাবে জানো? মাহির এখন ভাবছে মায়া কি বলবে। আর সত্যিটা চাপা থাকে না কোনো দিন না কোনো দিন সেটা বেরিয়ে আসবেই। মায়া বলে, আমি আকাশের উঠবি, মানে আমাদের বিয়ের কথা চলছে, আর মাহিরকে আমি সেই দেখেই চিনি। মাহিরের বাবা মায়ার বুদ্ধি দেখে খুশি হলো, কারণ এখন যদি সত্যিটা মাহির বলে দিত তাহলে অবস্থা আরো বিগড়ে যেত। হয়তো এখন এই সুন্দর সম্পর্কটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আদারার বাবাও কথা বাড়ায় না। এখানে যে তার মেয়ে নিষ্পাপ এটা জেনেই সে খুশি। কিছু সত্যি মাটি চাপা দিয়ে রাখতে হয়। একটু পরই ডক্টর বেরিয়ে আসে। তা দেখে মাহির এগিয়ে যায়।
ডক্টর একটা বিজয়ের হাসি দিয়ে বলে, পেশেন্ট ভালো আছে, কিন্তু তাকে কোনো কিছুর চাপ দেওয়া যাবে না। সেন্স আসলে তাকে বেডে দেওয়া হবে। সবার মুখে খুশির ঝলক। মাহির তো অনেক খুশি, তার থেকে আল্লাহ তার আদারাকে কেড়ে নেয়নি, কিন্তু এই মেয়েকে এখন মানাতে হবে। তার পরের দিন সকালে আদারার সেন্স আসে। আদারার চাচা চাচি আর ইমরান গ্রামে ফিরে গেছে, কারণ সেখানে সমস্যা হচ্ছে। আদারার মা বাবা মেয়েকে না দেখে যাবে না, তাই রয়ে গেছে। বেডে দেওয়ার পর আদারার সাথে দেখা করতে চায় মাহির। আদারা চোখ বুজে শুয়ে আছে। সে ভেবেছিল হয়তো তার আপন মানুষগুলোর দেখা সে পাবে না। হঠাৎ কেউ তার হাত ধরাতে সে ধীরে ধীরে তার চোখ মেলে তাকায়, দেখে মাহির। মাহির আদারার হাত ধরে বলে, মানি ভুল করেছি, তাই বলে এত বড় শাস্তি? আমাকে ছেড়ে চলে যাবে আর আমি বসে বসে দেখব? কখনোই না, জানে মেরে দিব। আদারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে অনেক কষ্টে বলে, তাহলে বাঁচালেন কেন? মরে যেতে দিতেন, আপনার আর কষ্ট করতে হতো না। মাহির আদারার হাতটা ছেড়ে আদারার মুখটা নিচের দিকে ফেরায়। আদারা ভালো করে দেখে হলুদ শার্টের রক্তের ছাপ, গালে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো এলোমেলো, চোখ লাল হয়ে আছে, হয়তো ঘুমায়নি রাতে। আদারা কিছু বলে না। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। ওই দিন রাগ অভিমান ভুলে সবাইকে আপন করে নিয়েছিল শুধু মাহিরকে ছাড়া। মায়ার সাথে আদারার এখন বেশ ভালো বন্ধুত্ব। আজ তাদের বউ ভাত, বেশ বড় আয়োজন। আদারা পরিবারের সবাই এসেছে। আদারা এখন সুস্থ। আজকে সে একটা সম্পূর্ণ পাথর দিয়ে ডিজাইন করা গাউন পরেছে। ড্রেসটা পার্পল কালারের, সাথে ওড়না, চুলগুলো কার্ল করা, ঠোঁটে ডার্ক পার্পল কালারের লিপস্টিক, কানে ডায়মন্ডের দুল। অসাধারণ লাগছে আদারাকে। মাহিরও কম না। আদারার সাথে ম্যাচিং করে সেও পরেছে সাদা শার্ট, পার্পল কালারের কোট, সম্পূর্ণ ফর্মাল ড্রেস আপ। জাস্ট অসাম। মাহির আদারার কাছে গিয়ে বলে, আজ তোমাকে প্রপোজ করব, তারপর আবার বিয়ে করব। মামা বাড়ির আবদার, আর কিছুদিন পর আপনার আর আমার ডিভোর্স। সো এইসব ফালতু চিন্তা বাদ দিন, আমি আমার আগের লাইফে ব্যাক করবো। আর আপনি আর কিছু বলতে যাবে, দেখে মাহির নেই। আদারাও বেশ মজা লাগছে মাহিরকে জ্বালাতে। সেও বুঝুক ইগনোর করলে কেমন লাগে। তখনই লাইট অফ হয়ে যায়। আর যখন লাইট অন হয়, দেখে সব আদারাদের বয়সী দাঁড়িয়ে আছে, ইভেন মায়া আকাশও। হঠাৎ মিউজিক বাজতে শুরু করে, আর তার মাঝ থেকে মাহির বেরিয়ে আসে সেই অ্যাটিটিউড আর ভাব নিয়ে, আর গান গাইতে থাকে, আর সাথে তাল মিলিয়ে ডান্স করতে থাকে, আর গান গাইতে থাকে। আরে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। মন চাই আজ পাখি উড়াউড়ি, তুমি আমি একসাথে। তুমি আমার পাশে থাকলে দুনিয়ার কেয়ার আর কে করে? আদারা তো অবাক, আর বাকি সবাইরা তো হাসছে, আর অনেকে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। তুমি তো জানো, তুমি তো বুঝো এই মনটা কি যে চাই। আমার ফোকাস শুধু তুমি, আর আশেপাশে কিচ্ছু নাই। আকাশ এসে মাহিরের সামনে এসে হাত নাড়ায়, কিন্তু মাহির তাকিয়ে আছে আদারার দিকে। আকাশ ধাক্কা দেয় মাহিরকে, আর মাহিরের হুঁশ আসলে সে আবার গানে ফিরে আসে, আর আদারার দিকে আগাতে লাগে। জান কাছে আসো, আই নিড ইউ। জান কাছে আসো, আই ওয়ান্ট না কিস ইউ। আর সাথে সাথে আদারার গালে একটা কিস করে দেয়। আদারা তো লজ্জায় লাল হয়ে গেছে। মাহির কি করছে এসব? আর সবাই তো মিটমিট করে হাসছে। গান শেষে আদারা মাহিরকে লজ্জায় জড়িয়ে ধরে, তার বুকে মুখ লুকায়। তখনই একজন বলে, এইসব ঢং দেখলে পাচ্ছি না, বিয়ের আগে নষ্টি বষ্টি। মাহিরের মাথায় আগুন ধরে যায়। মাহির বলে, হোয়াট ইউ মিন বাই দ্যাটস? ও আমার বিয়ে করা স্ত্রী। আমরা বিয়ে করেছি আর পরিবারের সবাই জানে, আর আমার বউকে নিয়ে যা ইচ্ছে করব। আপনাদের সমস্যা থাকলে হু কেয়ার? আজ আমি সবার সামনে বলছি আদারা আমার বিয়ে করা স্ত্রী, কিন্তু আমরা আমাদের বিয়েটা কোনো এক কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। আর সবাই জেনে রাখুন, উনি হলেন মিসেস মাহির আহনাব আবিদ খান। আদারার চোখে আজ খুশির পানি। আজ মাহির সবার সামনে তাকে স্বীকৃতি দিয়েছে, তাদের সম্পর্কের ফাটল দূর করেছে। রাতে পার্টি শেষে যে যার মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু মাহির এখনো রুমে আসছে না। তাই দেখে আদারা নিচে নামতে যায়। হঠাৎ করে মাহির এসে আদারাকে কোলে তুলে নিল, আর কিছু না বলেই ছাদের দিকে হাঁটা দিল। ছাদে এসে আদারা অবাক, অনেক সুন্দর করে ডেকোরেশন করা, অনেক বেলুন। মাহির আদারাকে কোলে থেকে নামিয়ে দিয়ে কাউকে ফোন করে কিছু বলে, আর হঠাৎ করে ফানুস উঠতে লাগে। আর তখনই মাহির হাঁটু গেড়ে বসে পড়ে আদারার সামনে, আর বলে, হয়তো বলতে পারবো না নিজের সব কথা, তাও বলি ভালোবাসি। জানি রেগে আছো, আমি এই রাগ বহন করতে রাজি। ভালোবাসি খুব করে,
তুই যখন হসপিটালের বেডে ছিলে ভেবেছিলাম আমার সুখ পাখি হয়তো আমায় একা ছেড়ে উড়াল দিবে। আমি বলি মায়ার প্রতি ছিল আমার মায়া, কিন্তু আর কিছু বলতে যাবে আর আদারা মাহিরের চুলগুলো টেনে বলে, মহিষের বাচ্চা, মায়া তোর ভাবি লাগে। ছোট তো কি হয়েছে, মায়া বলবি না, মায়া ভাবি বলবি। এত সুন্দর মুহূর্তটাকে দিলে তো খারাপ করে। আরেকবার যদি তোর মুখে অন্য মেয়ের নাম শুনেছি তোকে এই সাত থেকে ফেলে দেব। মাহির হু হু করে হেসে দিয়ে ওইভাবেই আদারাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি সুখ পাখি। আমার এখনো আপনাকে ইগনোর করা বাকি আছে। রিভেঞ্জ নেওয়া বাকি, অনেক ইগনোর করেছেন। তাই না? তোমাকে দেখাচ্ছি মজা, আমিও দেখব কি করে তুমি আমাকে ইগনোর করো। আদারা মাহিরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে দৌড়। মাহিরও আদারার পেছন পেছন দৌড় দেয় আর বলে, একবার হাতে পাই তারপর তোমাকে বোঝাচ্ছি।